হ্যালো, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আড্ডা দিতে। জুন মাস স্পেশাল। তো যেটা হচ্ছে একটা করছি যে প্রতি মাসে একটা বা একটা করে আড্ডা হবে। তো তারই ধারাবাহিকতায় জুন মাসে হচ্ছে আড্ডা দিতে চলে আসলাম। তো এবার হচ্ছে আমাদের সাথে স্পেশাল গেস্ট হিসাবে আছে হচ্ছে ঈশিতা। শুধু থাইল্যান্ড থেকে হচ্ছে মানে আমাদের সাথে জয়েন করছে। ইটস ভেরি গ্ল্যাড টু মি। আমি ঈশিতাকে স্ক্রিনে নিতেছি। আসসালামু আলাইকুম হ্যালো স্যার। বোন। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? এই তো চলছে। পাহাড় নিয়ে অনেক প্ল্যান করতেছি। তো মাঝে মধ্যে অনেক প্ল্যান হচ্ছে না। এর মধ্যে দিয়ে চলছে। প্ল্যান চলছে, ভেঙে আচ্ছা, আচ্ছা। যাচ্ছে। এই আরকি। হ্যাঁ, এটা তো নরমাল প্রসিডিউর। তো যাই হোক, আমি হচ্ছে অলরেডি আমাদের সাথে ঈশিতা জয়েন করছে। তো আমি হচ্ছে একটু রিকোয়েস্ট করবো ঈশিতাকে যে ঈশিতা হচ্ছে আমার ফ্রেন্ড। তার পাশে ঈশিতার যে পরিচয় সেটা হচ্ছে ঈশিতার বর্তমান পরিচয় বা সবকিছু ঈশিতা নিজেই দিবে। একটু ঈশিতার নিজের পরিচয়টা দে, তারপর আমরা হচ্ছে আড্ডাতে যাই। আচ্ছা, আমি বর্তমানে থাইল্যান্ডে একটা ইউনিভার্সিটিতে আমি হচ্ছে পিএইচডি করতেছি মাইক্রোবায়োলজির উপরে। তো এই তো শর্টকাট পরিচয় আমার। পাশাপাশি আমার প্যাশন হচ্ছে ট্রেকিং করা, হাইকিং করা। এই তো। এটাই আসলে মেইন পরিচয়। অ্যাডভেঞ্চার প্রেমী একজন মানুষ, যে কারণে হয়তোবা মানে গরিব ভাই থেকে একটা ডাক পেয়েছি, গরিব বোন হিসেবে। এটাই পরিচয়। না, 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 ব্যাপারটা মোটেও এরকম না। আহ, আসলে সত্যি কথা বলতে যে আমি তো আসলে ওই লেভেলের কেউ না। মেইন হচ্ছে মানুষের সাথে আড্ডা বা বকবকানি করতে ভালো লাগে। সেই ক্ষেত্রে হচ্ছে যারা একটু মানে আড্ডা দেওয়ার টপিকটা হচ্ছে একটু ফিক্সড করছি যে এই বছরে হচ্ছে আড্ডাগুলা সব মানে ভ্রমণ নিয়েই করব। তারপর হচ্ছে হুম, আমাদের যে ট্যুর গুলা হয় সেই ট্যুর গুলা নিয়ে করবো, মানে এই জাস্ট মানে ইনফর্মাল। এটা এখানে কিছু ফর্মালিটিস কিছু নাই। তো সেই ক্ষেত্রে আর মেইনলি তোর কাছ থেকে টাইম দেয় এই জন্য নিছি যে একটা সুইটেবল টাইম নিতে হবে। তোদের মতো আমি এত ইস্টাবলিশ না, ঠিক আছে? আমি জাস্ট ছোট মানুষ। হুম, তো হুম। সবকিছু মানে হুট করে বললেই তো আর জয়েন করানো যায় না, মানে এর জন্য আর কি মেইনলি টাইম নিছি। তো যাই হোক, আমরা হচ্ছে মেইনলি মানে সেটা না, কথা হচ্ছে যে ট্যুর দিতে হবে। অনেক প্ল্যান আছে। এখন মানে এখন দিনকাল কেমন যাইতেছে, মানে এখন কি প্ল্যান চলতেছে, ইন ফিউচার প্ল্যান বা এখন কি এখন চলতেছে আসলে এখন আসলে প্ল্যান ট্রাভেলিং নিয়ে? অনেক কিছুই মাথার মধ্যে চলতেছে ট্রাভেলিং নিয়ে। বেসিক্যালি তোর থাইল্যান্ড কেন্দ্রিক আসলে অনেকগুলা প্ল্যান আছে আমার মাথায়। তোর থাইল্যান্ডে আসলে প্রচুর হাইকিং এর আচ্ছা, স্পট, বুঝছিস? থাইল্যান্ডে মেইনলি আচ্ছা, তোর মানুষ আসে হচ্ছে সমুদ্রে আসে, বিচে আসে। বাট একটা ব্যাপার ওভারলুক করে যায়, আচ্ছা। সেটা হচ্ছে যে এখানকার যে মাউন্টেনের যে ন্যাচারাল বিউটি গুলো যে আছে, এটা আসলে কেউ ওভাবে এক্সপ্লোর করতে আসে না। অবশ্য এক্সপ্লোর করতে আসার কথাও না, কারণ এত টাকা খরচ করে যখন মানুষ এখানে আসে তখন মেইনলি এরা যেসব টুরিস্ট স্পট গুলো আছে ওগুলা জায়গাতেই যাওয়ার চেষ্টা করে। তো আমি আসলে চাচ্ছি যে আমার পড়ালেখার পাশাপাশি যে ফ্রি টাইমটা আমি পাচ্ছি, এই সময়টা আসলে আমি এই হিডেন বিউটি গুলোকে এক্সপ্লোর করব। তো আমি রিসেন্টলি 2টা ট্যুর দিয়ে আসছি গত সপ্তাহে। ভিডিওর কাজ চলতেছে, হয়তো বা কাল পরশুর মধ্যে একটা ভিডিও আপলোড হয়ে যাবে। তো এই তো আচ্ছা। আর কি। এছাড়াও না, তোর তা আফ্রিকান। এটা একটা পজিটিভ। না, এটা একটা পজিটিভ সাইড হচ্ছে যে আমরা আসলে থাইল্যান্ড বলতে কিন্তু সমুদ্রটাকেই বেশি প্রায়োরিটি দিই, বা সেটাই, সমুদ্র মানে সেটাই, সমুদ্রকেই বুঝি। এখান থেকে বের হয়ে আসতে পারলে এটা আসলে আমাদের জন্য খুবই পজিটিভ সেটাই সাইড। আমি কারণ একটু টাইম নিতেছি। বল। হ্যাঁ, না, আমি একটু টাইম নিতেছি হচ্ছে যে আমি সাইড ওয়াইজ একটু মানে লাইফটা একটু শেয়ার করে দিতেছি নিজের প্রোফাইল প্লাস হচ্ছে হুম, যেখানে সব ভাই ব্রাদার থাকে আর কি। তো এই হুম। জন্য আর কি। তো না, এটা আমাদের জন্য আসলে পজিটিভ সাইড। মেইনলি আমরা যারা হচ্ছে হাইকিং বা মানে ট্রেকিং ফ্রিক, তারা যদি এই জিনিস আমরা মানে থাইল্যান্ডে একটু বাইরেই রাখি, বাট যখন সবাই এটা জানতেছে, এটা কিন্তু অনেক ভালো ভালো একটা হুম। পজিটিভ সাইড আমার কাছে মনে হয়। তো যাক, ভালো এলো যে তোরা আসোস। এই ইন ফিউচারে যদি থাইল্যান্ডে প্ল্যান করি, অবশ্যই তাহলে মনে কর যে একটা ট্রেকিং অন্তত পক্ষে লাইফে দেওয়া হবে। না, তা তো অবশ্যই। তুই প্ল্যান কর। হ্যাঁ, দেখি ইনশাল্লাহ যে এই বছরের লাস্টে বা সামনে আগামীতে কি প্ল্যান করা যায় দেখি। আর হলো এই তো। আর মানে পড়াশোনা পিএইচডির পাশাপাশি মানে মানে এই ঘোরাঘুরিটা টাইমটা ম্যানেজ করার জন্য এটা কিন্তু অনেক একটা বড় একটা ব্যাপার। মানে আমরা যারা খারাপ স্টুডেন্ট, আমরা তো মনে কর যে পড়াশোনা পরীক্ষার আগের দিন রাত্রে করি, বা আমাদের কোনো ওইভাবে থিওরিটিক মানে মানে যেগুলো অ্যানালাইটিক জিনিসগুলো ওইভাবে নাই, বা থিওরি এইগুলা নিয়ে মানে
ল্যাবে ওইভাবে টাইম দিতে হয় না বা দেই না, ফাঁকি দিয়ে চলি। কিন্তু তোর ক্ষেত্রে তো অবশ্যই ওইভাবে দিলে হয় না। মানে মানে ওইটার পাশাপাশি এটা কিভাবে ম্যানেজ করিস? আসলে আমাকে শুধুমাত্র যে ল্যাব আর ট্যুর ম্যানেজ করতে হয় ব্যাপারটা এরকম না। আরো একটা বিশাল পার্ট আছে, সেটা হচ্ছে সংসার। এডিটিং। তো তুই বলতে পারিস যে ও হ্যাঁ, যে সরি। ৩ টা কিভাবে আসলে কম্বাইন করে চলি। ঠিক আছে? হ্যাঁ, আসলেই ৩ টা কম্বাইন করে চলা অনেক বেশি টাফ একটা বিষয়। তো তারপরেও ম্যানেজ করে চলতে হয়। অনেক সময় এরকমও দেখা যায় যে আমি কোন এক পাহাড়ের উপরে উঠে বসে আছি, কোনো নেটওয়ার্ক নাই। হঠাৎ করে ফোনে হালকা কিছু সময়ের জন্য নেটওয়ার্ক পাইছি। দেখি যে সুপারভাইজার অলরেডি আমাকে ফোনের পর ফোন দিতেই আছে, দিতেই আছে। ফোন করে আমাকে বলতেছে যে, "তুমি কালকে সকালের মধ্যে ল্যাবে আসো। তোমার কাজ আছে।" ঠিক আছে? তো আমি ভাই আছি ৪০০ কিলোমিটার দূরে। ভার্সিটি থেকে আমি আছি ৪০০ কিলোমিটার দূরে। সে আমাকে বলে যে, "আমি কিছু বুঝি না, তুমি চলে আসো।" সকালবেলা আমি আবার সেই উঠে ৪৫০ কিলোমিটার ড্রাইভ করে ল্যাবে এসে আমাকে সেই কাজ আবার করতে হইছে। অনেক সময় এ ধরনের ঘটনাও ঘটছে। তো তারপরেও সবকিছুর মধ্যে আসলে ম্যানেজ করে চলতে হয়। হুম, না সেটাই আসলে এরপর ম্যানেজের উপরে হ্যাঁ, কিছু আমি নাই। আসলে ম্যানেজ করাটাই মেইন। আমি আসলে তোর অনেক বেশি প্রি প্ল্যান করে আগাইতে পছন্দ করি। তোর মনে কর যে আমি যাক কখন আল্লাহ। এক্সপেরিমেন্ট করব বা আমি কখন আমার ট্যুর গুলা প্ল্যান করব, এই জিনিসগুলো আমি খুব ওয়াইজলি প্ল্যান করি। আর আমার সুপারভাইজার খুব টাফ একজন মহিলা, বুঝছিস, উনি কোনো বিষয়ে ছাড় দেয় না, এটা হচ্ছে বিষয়। বাট আমি আসলে চেষ্টা করি ওনাকে এমন ভাবে হ্যান্ডেল করতে যে উনি, আমি যদি তোর ৬ ঘন্টা ৭ ঘন্টাও কাজ করি স্টিল সে হ্যাপি, কারণ আমি যে অল্প সময়টুকু কাজ করি সেই সময়টুকু আমি ইফোর্ট দিয়ে কাজ করি এবং আমার সেই কাজটা থেকে একটা রেজাল্ট বের হয়ে আসে, যে কারণে আমি যদি একটু কম সময়ও দেই ল্যাবে তারপরেও সে হ্যাপি থাকে। অনেক সময় দেখা যায় যে অনেক স্টুডেন্ট আছে যে অনেক সময় দেয়, আমার নিজের ল্যাব মেটরাই অনেকে আছে যে সারাদিন রাত ল্যাবে পড়ে থাকে, সকাল ৯টা থেকে একদম রাত্রি ৯টা পর্যন্ত ল্যাবে পড়ে থাকে। আমি ওরকম না। তো আমি বেশিরভাগ সময় দেখা যায় যে হয়তোবা বাসায় থাকি, ঘুরতে থাকি। বাট আমি যেখানেই থাকি না কেন আমার কাজটা আমি ঠিকঠাক মতো করি। এ কারণে আসলে অতটা প্রেশার আমাকে দেয় না। আমার বলে যে, "ঠিক আছে, তুমি বাসায় থেকে যদি তুমি এনালাইসিস ভালো করতে পারো, করো তুমি, সমস্যা নেই।" না এটা কিন্তু আমাদের জন্য অবশ্যই মানে অনেক একটা লার্নিং এর একটা ব্যাপার যে নিজেরে গুছায় চলা প্লাস হচ্ছে প্ল্যান মাফিক চলার যে ব্যাপারটা, এটা ইভেন মানে এটা শুধু যে পার্সোনাল লাইফ থেকে শুরু করে ঘোরাঘুরির ক্ষেত্রেও আমরা সেম জিনিসটাই ফলো করি যে আহ, সেটাই। যে আমরা হচ্ছে কালকে এই জায়গায় যাব, ওইখানে কিভাবে প্ল্যান করতেছি বা কিভাবে যাচ্ছি, মানে সবকিছু মিলাই তো এটা আসলে অনেক লার্নিং এর একটা ব্যাপার। তবে যারা এখানে একটা বিশাল বড় লুপ হোল আছে। কারণ জীবনে সবকিছু তো প্ল্যান অনুযায়ী চলে না। প্ল্যানের বাইরে অনেক কিছু চলে যায়। তখন একটা বিষয় চলে আসে যে এই ডিজাস্টারটা তুই কিভাবে ম্যানেজ করবি? ওইটা সবচেয়ে বড় স্কিল। যে যখন কোনো কিছু প্ল্যান অনুযায়ী হচ্ছে না, তখন সেই ডিজাস্টারটা তুই কিভাবে হ্যান্ডেল করবি? এটা প্ল্যান করে চলার চাইতেও অনেক বেশি বড় স্কিল। এই ক্ষেত্রে হচ্ছে যে একটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে ওই আমাদের গার্মেন্টস এর হচ্ছে কিছুই আছে যে অন স্পট ডিসিশনের একটা মানে ফ্যাক্ট থাকে যে সাডেনলি একটা প্রবলেম পড়ে গেছি সেটা সলভ করতে হবে। তো এই ক্ষেত্রে গার্মেন্টস এর লোকরা একটু আগায় থাকে যে এই জিনিসগুলা হচ্ছে মানে সলভ করার ক্ষেত্রে বা এইগুলা হচ্ছে তাদের মানে স্কিল গুলা দেখানোর ক্ষেত্রে। তো যাই হোক আমি হচ্ছে মানে আমরা অন্যদিকে চলে যাচ্ছি। তো হুম। রিসেন্ট হচ্ছে যে লাস্ট হচ্ছে যেটা হচ্ছে সবচেয়ে বেশি আমার কাছে লাগছে সেটা হচ্ছে যে তুই হচ্ছে এভারেস্ট বেস ক্যাম্প থেকে ঘুরে আসছিস। একটু ওই হুম। ট্যুরটা কিভাবে শুরু হইলো ওইটার একটু গল্প তারপরে কিছু একটু ছবি টবি দেখাইলে খুব ভালো হইতো, মানে দেখতে চাইতেছিলাম আমি। মানে একটু ওইটার আচ্ছা, সম্পর্কে একটু বল। আসলে গল্প বলতে গেলে অনেক বলা যায়। তো আমি একটু হালকা, এই যে একটু আগে যে বললাম যে জীবন আর আনসার্টেনিটি তে ভরা। আসলে আমাদের ওই ট্যুরটাও এরকম আনসার্টেনিটি দিয়েই শুরু হয়েছিল। আমরা প্ল্যান যেমন করছিলাম যে আমরা তোর মে মাসের তোর ফার্স্ট উইকের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকের মধ্যে আমরা জার্নিটা শুরু করব। কারণ এপ্রিল মে হচ্ছে সবচেয়ে ভালো সময় এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়ার জন্য। তো আমরা প্লেনের টিকিট কেটে ফেলছি। ২টা তোর ফ্লাইটের টিকিট কাটতে হবে। ফার্স্ট অফ অল ব্যাংকক থেকে কাঠমান্ডু, তারপর আবার কাঠমান্ডু থেকে লুকলা। কারণ আমাদের মেইন ট্রেকটা শুরু হবে লুকলা থেকে। তো আমরা ফ্লাইটের সব টিকিট বুক করা শেষ। বুক করা শেষে এখন আমার সুপারভাইজার বলতেছে যে, "ওহো, তোমার তো একটা প্রেজেন্টেশন আছে।" ঠিক আছে? উনি আগে কিছু বলে নাই। যখন আমি উনার কাছে ছুটি চাইতে গেছি তখন উনি বলতেছে যে, "হ্যাঁ, তোমার একটা প্রেজেন্টেশন আছে।
সেটা হচ্ছে মে মাসের লাস্ট উইকে তোমার মানে খুব ইম্পর্টেন্ট একটা প্রেজেন্টেশন আছে। তো এখন আমার তো কিছু করার নেই, কারণ আমার যেহেতু একাডেমিক ব্যাপারটাই মেইন। তো পরে আবার সব ফ্লাইট রিস্কেডিউল করতে হলো। সেখানে কিছু টাকা অবশ্যই গচ্ছা গেছে, ভালো অ্যামাউন্টের এটা টাকা তো গচ্ছা যাই। গেছে। ২টা ফ্লাইট আমাকে রিস্কেডিউল করতে হয়েছে। ২টা না, দুইটা। আলটিমেটলি ৪টা ফ্লাইট। ৪টা ফ্লাইট, কারণ রিটার্ন টিকিটও কাটা ছিল। ৪টা ফ্লাইট রিস্কেডিউল করতে হয়েছে। তো অবশেষে আমরা জুনের ১ তারিখে করলাম, ঠিক করলাম যে হ্যাঁ, জুনের ১ তারিখে আমরা রওনা দিব। তো জুনের ১ তারিখে রওনা হওয়ার পরে ওই জার্নিটা খুব স্মুথ ছিল। এখান থেকে কাঠমান্ডু পৌঁছানো খুব ইজি ছিল। ১.৫ ঘন্টা, আমি ভুলে গেছি আসলে অনেক আগের কথা। প্রায় ১ বছর হয়ে গেছে কত ঘন্টা ফ্লাইটে ছিলাম। তো মানে ওখানে মানে আমরা প্রায় ১ বছর পরেই কিন্তু গল্পটা শুনতেছি আরকি। প্রায় ১ বছর পরে। হ্যাঁ, হ্যাঁ, ১ বছর পরে গল্পটা শুনতেছি। বাট আ আমি আমি ভিডিও আচ্ছা আপলোড শে ভিডিও আপলোড করা শেষ করছি রিসেন্টলি। কারণ আসলে এডিটিং এ অনেক সময় দরকার হয়। স্বাভাবিক। এটা হচ্ছে মানে সবচেয়ে মানে মানে আমার কাছে যেটা মনে হয় যে এডিটর বা এডিটিং এর পার্টটা সবচেয়ে ইম্পোর্টেন্ট পার্ট। মানে আল্টিমেটলি রেজাল্টটা কিন্তু এডিটিং এই আসতেছে। তো সেটাই। আমি একটু বলি যে আমি আজকের ডেটটা ফিক্স করার পিছনে মানে এই জন্য একটু জুন মাস থেকে ওই যে তোকে বললাম না ফার্স্টে যে আমি কেন এত ডিলে করছি। মানে আমি হুম। চাচ্ছিলাম যে জুন মাসে এসে যেন তোরে নিয়ে আসি। ঠিক আছে? এর জন্য একটু আচ্ছা যাই হোক না, কন্টিনিউ। আজকের দিনটা আমার জন্য স্পেশাল। কারণ আজকে ১২ই জুন, আর আজকে ১২ই জুনের এই দিনটাতেই আমি বেস ক্যাম্পে গিয়ে পৌঁছাইছিলাম। এটা আমার জন্য অবশ্যই একটা স্পেশাল দিন। ১ বছর হয়ে গেছে ১২ই জুনের। হ্যাঁ, ১ বছর হয়ে গেছে। এই তো। আচ্ছা তারপর? তো তোর কাঠমান্ডুতে যাওয়ার পর আ ওখানে গিয়ে আমরা কিছু কেনাকাটা করছিলাম। তো আমরা তোর এয়ারপোর্টের আশেপাশেই ছিলাম। অনেকেই যে থামেলে থাকে, এটা আসলে প্রেফারেন্স এর উপরে ডিপেন্ড করে। থামেল থেকে আসলে এয়ারপোর্ট খুব বেশি দূরে না। তোর ৭-৮ কিলোমিটারের মতো দূরত্ব, বা ১০ কিলোমিটারের মতো হবে। বাট ওই যে গাড়ি ম্যানেজ করাটা ঝামেলা। যেহেতু আমাদের পরের দিন সকালেই আবার লুকলার ফ্লাইট ছিল। তো এজন্য আমরা ওই এয়ারপোর্টের পাশেই ছিলাম। থেকে ওইদিন বিকালবেলা আমরা থামিলে গিয়ে বেশ কিছু জিনিস কেনাকাটা করি। যেমন হচ্ছে তোর স্লিপিং ব্যাগ কিনছিলাম, তারপরে হচ্ছে ক্র্যাম্পন কিনছিলাম, তারপরে ফ্রিজ কিনছিলাম। তো এই জিনিসগুলা কেনাকাটা করে পরের দিন আমরা মানে লুকলার ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দেই। তো লুকলার ফ্লাইটটা খুবই ছিল। আমি একটু যদি ছবি দেখাই, ছবি দেখাইতে হ্যাঁ, দেখাইতে হ্যাঁ বলতে অবশ্যই। ভালো লাগবে। তো আরো হ্যাঁ। হ্যাঁ, তো লুকলার ফ্লাইটটা আসলে খুব বেশি এক্সাইটিং ছিল। কারণ হচ্ছে তোর খুবই ছোট্ট একটা প্লেন। সবকিছু আমি দেখাইছি, ভিডিওতে দেখাইছি। আসলে ভিডিও করতে গিয়ে খুব বেশি ছবি তোলা হয় নাই। তো খুবই ছোট্ট একটা প্লেন, ভেতরে ১০-১২ জন যাত্রী বসা যায়। তুই হচ্ছে ভেতরে বসে তুই ককপিটটাও দেখতে পাচ্ছিস। ব্যাপারটা এরকম। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না স্ক্রিন এখনো আসেনি। উম, আচ্ছা, আমি আবার শেয়ার করতেছি। আচ্ছা, আই হোপ এখন দেখা যাচ্ছে। না এখনো আসে নাই। প্রেজেন্টে প্রেজেন্টেশনের এখানে আচ্ছা, আমি আবার ট্রাই করতেছি, দাঁড়াও। এখন একটু হ্যাঁ, ওয়েট করি। এখন আসছে। আসছে কি? এখন আসছে। আসছে আচ্ছা না? আমি হচ্ছে সেই স্পেশাল হুম, দেখা হ্যাঁ, যাচ্ছে। আসছে। আমি একটু জাস্ট হচ্ছে এই ছবিটা ফার্স্টে দিতাম বাট ওই আমিও বের করতে, করতে একটু লেট হইছে। এটা হচ্ছে তোর হচ্ছে এভারেস্ট বেস ক্যাম্পের আজকের ১ বছর আগের হ্যাঁ, ছবি। হ্যাঁ, ১ তো বছর আগে। যাই যাই হোক এটা হচ্ছে আমি স্ক্রিন শেয়ার দিলাম। আমি রিমুভ করতেছি। এখন তোর স্ক্রিনটা শেয়ার ওকে। দিচ্ছি। আমারটা দেখা যাচ্ছে কিনা দেখ। হ্যাঁ, 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 দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি এখন কন্টিনিউ করি। তো এই ফ্লাইটটা আসলে আমার জন্য খুবই স্পেশাল ছিল। কারণ এটা হচ্ছে ওয়ার্ল্ড এর মোস্ট ডেঞ্জারাস ফ্লাইট।
গত ১০ বছর হলো আমি ভিডিওর মধ্যে খুব ডিটেইলি বলছি যে কেন আসলে এটা মোস্ট ডেঞ্জারাস ফ্লাইট। তো লাস্ট ১০ বছর হলো এটা টপ র‍্যাংকড। কারণ এখানে টেক অফ এবং ল্যান্ডিং এর সময় প্রচুর মানুষ মারা যায়। তো যে কারণে এটা মোস্ট ডেঞ্জারাস। কারণ হচ্ছে তোর যে রানওয়েটার যে দৈর্ঘ্য সেটা 1/2 কিলোমিটারও না, 417 না কত মিটার যেন রানওয়ের দৈর্ঘ্য। হ্যাঁ, মানে অনেক। খুবই শর্ট এবং স্লোপি একটা রানওয়ে। তো আমি জাস্ট ভাবতেছিলাম যে যদি কোনো কারণে একটা দুর্ঘটনা ঘটে, আমার নিজের পায়ের উপর আমার বিশ্বাস আছে যে আমি যদি পায়ে যাই তাহলে হয়তোবা আমি পৌঁছাতে পারবো। বাট আসলে পাইলট যদি কোনো কারণে কোনো ভুল করে তাহলে তো ব্যাপারটা খুব রিস্কি। তো যাই হোক এটা অবশেষে আমার হাতে কিছু নাই। হ্যাঁ, সেটাই। ওটা আমার হাতে কিছু নাই। কারণ আমি ট্রেকিং করতে পারবো। আমার নিজের পায়ের উপর আমার বিশ্বাস আছে। বাট পাইলটের উপর আমার বিশ্বাস নাই। তো যাই হোক অবশেষে আমরা ভালোভাবে গিয়ে পৌঁছেছিলাম এবং জাস্ট ওই জায়গাতে গিয়ে পৌঁছানোর পর এতটা গ্রিন ছিল চারপাশ, লুকলা এত সুন্দর একটা জায়গা, মানে চারপাশটা পুরাই গ্রিন ছিল। আমি একটু সাউন্ডটা কমাই। তো ভিডিও প্লে করলে তো দেখা যাচ্ছে না। আচ্ছা, সামির ভাই হচ্ছে, হ্যাঁ, সামির ভাই হচ্ছে সামির চৌধুরী এক্স হচ্ছে তোকে হুম। হাই দিছে, হে আপু। আচ্ছা, হ্যালো ভাইয়া। না, বেশি সাউন্ড হচ্ছে। আচ্ছা, আমি মিউট করলাম। তো আসলে চারপাশটা দেখা যাচ্ছে হয়তো ভিডিও এতটা গ্রিন ছিল, আমি জাস্ট মানে প্লেন থেকে নেমে জাস্ট বলতেছিলাম যে ওয়াও, আমি এটা কোথায় এসে পৌঁছালাম। আর এই জিনিসটা আসলে কোনোভাবে না ভিডিওতে ক্যাপচার করা যায় না, বুঝলি। তো ওখানে আমরা ব্রেকফাস্ট সেরে ওই দিন আমরা খুব ভালোভাবে আমাদের ট্রেকিং করি এবং ট্রেকিং শেষে দিন শেষে আমরা গিয়ে তোর হচ্ছে মনজোতে গিয়ে পৌঁছাই। তবে মজার বিষয় হচ্ছে যে ওই ট্রেকিং এর প্রথম দিনেই আমি ২ বার করে উষ্টা খাইছি। ঠিক আছে? প্রথম দিনে ২ বার করে পড়ে গেলাম। পড়ে যেহেতু পাটা ছিলে গেল। ভালো ছিল ছিল। রক্ত-টক্ত অনেক আচ্ছা, বের ইনজুরি। হয়েছিল। হ্যাঁ, ১ম দিনই আমি ইনজুরি হই। আমি ২ বার করে পড়ে গেছিলাম ওইদিন। ওই যে এখানে কিছু ছবি আছে। এই ছবিগুলা পড়ে যাওয়ার আগে খুব সম্ভবত। মানে খুব সুন্দর লাগতেছে ছবিতে। তো এখন ভিডিওর মধ্যে তো এত কিছু আ তুলে ধরি নাই সাধারণত। আসলে আমার তুলে ধরা উচিত ছিল। সবাই ভাবছে যে আমি হয়তোবা উঠতেই চলে গেছি। আসলে ব্যাপারটা ওরকম না। আসলে আ সবার মতো আমারও স্ট্রাগল ছিল। বাট আমি আ আসলে চাচ্ছিলাম না যে ওই জিনিসগুলা ভিডিওতে ফুটায় তোলার। আমি চাচ্ছিলাম সবাইকে একটু এনকারেজ করার জন্য। তো এজন্য ওই ব্যাপারগুলো আমি কিছুটা ওভারলুক করে না, গেছি। সেটা তো অবশ্যই। এই তো। তো ১ম দিন মনজোতে যাওয়ার পর খুব ভালো। ওখানে তোর সবকিছুই আছে, ইন্টারনেট আছে, শাওয়ারের ব্যবস্থা আছে, সবকিছুই আছে। তো এর পরের দিন আমাদের জার্নিটা একটু টাফ জার্নি ছিল। ওদিন আমরা যাবো নামচে বাজার। এটা হচ্ছে নামচে বাজারে যাওয়ার রাস্তা। আচ্ছা। ঠিক আছে? আর হচ্ছে এই পাশ দিয়ে যেগুলা দেখতেছিস এটা হচ্ছে সেই বিখ্যাত দুধকোশী রিভার। তো ওখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে প্রচুর কুকুর, বুঝছিস? প্রচুর মাউন্টেন ডগ এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে প্রত্যেক এলাকায় কিছু নির্দিষ্ট কুকুর সদস্য থাকে। হ্যাঁ? তুই যখন এক এলাকা থেকে আরেক এলাকাতে যাবি, এ দেখ কুকুর। যখন এক এলাকা থেকে আরেক এলাকাতে যাবি, তখন ওরা না তোর সাথে যাবে এবং তোকে আরেক এলাকা পর্যন্ত পৌঁছায় দিয়ে তারপরে ওরা আবার ব্যাক করে। এবং ওরা এত স্ট্রং, এত জোরে দৌড়ায়, চিন্তাই মানে করা যায় ব্যাপারটা না। হচ্ছে যে, মানে ওই যে আমাদের কিছু আছে যে, মানে পাড়ার মানে বান্দরবনে যে অনেক মানে এক পাশ দিয়ে এন্ট্রি নেই আর এক পাশ দিয়ে আউট হই, তো এন্ট্রি গেট থেকে আউট গেট পর্যন্ত হচ্ছে আমাদের, মানে ওরা আমাদের সাথে থাকবে আর কি, এরকম কিছু। হ্যাঁ, ঐরকম অনেকটা। আর সবচেয়ে বড় বিষয় কি আমি জানি না বড় কোনো দলের সাথে এমন হয় কিনা। বাট আমরা দুজন একা ছিলাম তো, আমরা যে সময়টাতে গেছি, ওই সময়টাতে অলরেডি অফ সিজন শুরু হয়ে গেছে। কারণ জুন মাস শুরু হওয়া মানে হচ্ছে তোর মনসুন সিজন শুরু হয়ে যাওয়া। হয়তো দেখছি যে আমার ভিডিওতে খুব বেশি মানুষ ছিল না। কারণ ওই রুটটা অনেক বেশি ট্রাফিক থাকে। বাট আমাদের ওই সময় মানে কেউই ছিল না। সব অলমোস্ট বন্ধ হয়ে গেছে। এরকম একটা অবস্থা। তো এইজন্য আসলে কুকুরগুলো আরো বেশি আমাদের সাথে থাকার চেষ্টা করতেছিল এবং আমরা অনেক এনজয় করছি ব্যাপারগুলা। ভিডিওতে দেখাইছি। তো এই যে নামচে বাজারে পৌঁছানোর আগ দিয়ে এরকম। তো নামচে বাজারে যাওয়ার রাস্তাটা একটু বোরিং ছিল। কারণ হচ্ছে তোর ভিউ-টিউ একটু কম দেখা গেছে। কারণ তখন অলরেডি উঁচা পাহাড়গুলাতে উঠা শুরু করে দেওয়া হইছে।
অলমোস্ট 3400 মিটারের আশেপাশে। তো তখন আর কি তোর ভিউ একটু কম দেখা গেছে, এজন্য একটু বেশি হার্ড ছিল ওই দিনটা, আর অনেক বেশি খাড়াও ছিল। বাট যখন গিয়ে পৌঁছালাম তখন ব্যাপারটা অনেক অ্যামেজিং ছিল। অফকোর্স ট্রেকিং শেষে ডেস্টিনেশন গিয়ে পৌঁছানোর পর সবারই অনেক ভালো লাগে। তো ওখানে গিয়ে রুম থেকে অনেক সুন্দর একটা ভিউ, এই যে ওই দিন হচ্ছে এই ছবিটা ৩ নাম্বার দিনে তোলা। সে হ্যাঁ, ভালোই জখম হয়েছিল। আর শিট, বাজে, ১ম অনেক বাজে কথা তো। হ্যাঁ, ১ম দিন জখম অনেক হয়ে গেছে মানে? হয়েছিল। হ্যাঁ, একদম হাঁটুর উপরে। আমার অলরেডি হাঁটুতে একটা ইনজুরি আছে। আমার হাঁটুর লিগামেন্ট ছেঁড়া, এবং ইন্টারেস্টিংলি ওই বাম হাঁটুতেই এই জখমটা হয়েছিল। এই তো। আর তো এমন মানে এই জিনিসটা হয়। হ্যাঁ, ভালোই কষ্ট হয়েছে, যে দেখতেছিস ব্যান্ডেজের ছাপ। তো ব্যান্ডেজ করে নিয়ে সেটাই করছি। এটা হচ্ছে বিষয়। তো তবে জার্নি কমফোর্টেবল ছিল। খুব বেশি প্যারা নেই নাই, কারণ ভিডিও রেকর্ড করতে করতে আসছি তো। তো দেখা গেছে যে সময় ধীরে ধীরে কেটে গেছে। আর তো আমার ২ টা বাচ্চা আছে, সিম্বা মেলো, ওদেরকে রেখে গেছিলাম একটা পেট হোটেলে। তো ওখানে সিসি ক্যামেরা ছিল, তো ওটা দিয়ে ওদেরকে আর কি নিয়মিত পর্যবেক্ষণ করতেছিলাম। ওরা খুব, হ্যাঁ, ইন্টারনেট ইন্টারনেট পেলেই ১ম কাজ হচ্ছে আগে একটু ওদের ক্যামেরাটা অন ওদের করে দেখা, কথা। ওরা হ্যাঁ, ওদের একটু খোঁজ নেওয়া। এই তো। তারপরে মনে কর যে হচ্ছে হ্যাঁ, অনেকে বলে যে নেপালের খাবার-দাবার পছন্দ হয় না। এটা হয়তোবা বেশিরভাগ তোর ইউরোপিয়ান যারা আছে তারা বলে। বাট আমাদের বাংলাদেশীদেরও অনেকের পছন্দ হয় না। পছন্দ না হওয়াটাই স্বাভাবিক। কারণ আমরা বাংলাদেশীরা যেরকম তোর স্পাইসি ফুড খাই, যেরকম মানে আমাদের আ দেশের খাবারের টেস্টটা মধ্যে আসলে হ্যাঁ, অন্যরকম একটা টেস্ট আছে। তুই যদি ইন্ডিয়ান খাবারও ট্রাই করিস, ওই সেম টেস্টটা পাবি না। ওদের ওদের মানে রান্নার স্টাইলটা একদমই ভিন্ন, আমাদের মতো না। তো নেপালে গিয়ে সেরে আমি অনেক বেশি খুশি ছিলাম, কারণ এই যে ডাল দিয়ে সবজি দিয়ে কয়টা ভাত খাচ্ছি, দেখতে পাইতেছিস। এটা তো হুম, বাংলাদেশিরা তো দেশে বসে তো খুবই মজা করে খায়, ঠিক আছে, বাট আমার জন্য আরো বেশি মজার ছিল, কারণ আমি ব্যাংকক থেকে ওখানে যেয়ে খাচ্ছি। আর ব্যাংককে লাস্ট তখন তো ১ বছর ছিল। ব্যাংককে তখন লাস্ট ১ বছরে আমি এই খাবারটা কখনোই খাইনি, আমার খুবই মিস করেছি আমি। তো যে কারণে ওখানে গিয়ে এই খাবারটা আমি মানে পেট ভরে খাচ্ছিলাম, পাগলের মতো খাচ্ছিলাম। ডালে না ছিল একটু মানে সেন্ট, কিছুই না, জাস্ট ডালটা সিদ্ধ, জাস্ট সবজিটা কোন রকম একটু ভাজি। তারপরেও আমি আসলে এতটা তৃপ্তি নিয়ে খাচ্ছিলাম, যেটা আমি প্রকাশ করতে পারতেছি না। তারপরে না, ওইদিন সেটা বুঝতে পারছি। বিকালবেলা, হ্যাঁ, তারপরে ওইদিন বিকালবেলা যে খেয়ে দেয়ে খুব খুশি, একদম দাঁত টাত বের করে খুব খুশি একটু হাঁটাহাঁটি করতেছিলাম। তো এর পরের দিন হচ্ছে আমাদের আহ অ্যাক্লিমাটাইজেশন ডে। তো ওইদিন আমরা বাজারে অনেক ঘোরাঘুরি করছি। তো নামতে বাজারটা হচ্ছে ওই কুম্ভু রিজিয়নের একটা রাজধানী, ওটাকে বলা হয় শেরপাদের রাজধানী। তো ভালো বড় একটা আচ্ছা, এলাকা, ওখানে কি নাই তোর রাস্তা। ব্যাংকের, হ্যাঁ, এটিএম বুথ আছে, বেকারি আছে, এভরিথিং আছে ওখানে, ঠিক আছে, মানে মোটামুটি একটা শহর, ঠিক আছে, মোটামুটি একটা শহর। তো ওখানে আর ট্রেকিং শেষে তো অবশ্যই স্ট্রেচিং মাস্ট, এটা আমি সবসময় রেকমেন্ড করি। কারণ স্ট্রেচিং করলে হয় কি যে আমাদের অনেক সময় ট্রেকিং শেষে বা হাইকিং শেষে আমাদের গা হাত পা অনেক ব্যথা করে, শুধু ট্রেকিং হাইকিং না, অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে কোনো শারীরিক পরিশ্রম করলে অথবা হঠাৎ করে যদি ব্যায়াম করি আমরা, দেখা যায় যে গা হাত পা ব্যথা করে। এটার পেছনে কারণ হচ্ছে যে আমরা সঠিকভাবে স্ট্রেচিং করি না। আমি এটা খুব ফলো করি, যে তোর ট্রেকিং শুরুর আগে এবং ট্রেকিং শেষে আমি সময় নিয়ে সুন্দর করে স্ট্রেচিং করি, এতে করে আমার এনার্জি খুব ভালো থাকে। তো নামচে বাজারে ওইদিন রাতটা আমার জন্য মানে খুবই স্পেশাল একটা রাত ছিল, কারণ এখানে দেখতে পাইতেছি যে মেঘের আড়ালে হালকা একটু চাঁদ দেখা যাচ্ছে, যদিও আমি ক্যাপচার করতে পারি নাই। আমার আসলে অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম মানে পাহাড়ে একটা মানে চাঁদনি রাতে আমি হয়তো বা পাহাড়ের ইয়েতে থাকবো, কোনো শোরগোল থাকবে না, এরকম একটা রাত আমি স্পেন্ড করব, আমার অনেক ইচ্ছা ছিল। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে ওই দিন তারিখ ছিল ৪ জুন, যেটা আসলে আমাদের অ্যানিভার্সারি ছিল। তো আসলেই আমার জন্য অনেক স্পেশাল ছিল মোমেন্টটা, যে আহ, আসলে এটা হুট করে হয়ে গেছে, হ্যাঁ, হুট করে হয়ে গেছে, যে
তোর অ্যানিভার্সারির দিন, আবার আকাশে একদম পুরা জ্যোৎস্না। আমরা নামচে বাজারে, চারপাশে একদম হোয়াইট, জাস্ট বাতাসের শনশন শব্দ, মানে অসাধারণ একটা মায়াময় পরিস্থিতি ছিল তখন। তো পরের দিন অর্থাৎ থার্ড দিন আমরা ঘুম থেকে উঠে তোর যাবো হচ্ছে অ্যাক্লিমাটাইজেশন হাইকে। আমাদের এই যে ইয়ের জানালা থেকে এই পাহাড়টা দেখা যাচ্ছিল। এই পাহাড়টার নাম খুব সম্ভবত মাউন্ট কং দেরি। তো এটার উপরে যখন তোর আচ্ছা। ভোরের আলো পড়তেছিল তখন দেখতে খুবই ম্যাজিক্যাল লাগতেছিল। আমি একটা টাইম ল্যাপস নিয়েছিলাম, ভিডিওতে আছে টাইম ল্যাপসটা। খুবই ম্যাজিক্যাল একটা ভিউ দেখা যাচ্ছিল। যদিও আমরা অতটা স্নো পাই নাই, কারণ নামচে বাজারে কিন্তু তোর অনেক স্নোফল হয় মে মাসের দিকে, এপ্রিল মাসের দিকে, বাট আমরা যখন গেছি তখন স্নোফল মে ছিল না। মাসে। হ্যাঁ, তখন এখানে স্নোফল পাইনি, আমরা আরো উপরে গিয়ে স্নোফল পাইছি। তো অ্যাক্লিমাটাইজেশন হাইকে আমরা খুব বেশি কিছু নেই নাই, জাস্ট হচ্ছে যে কাঁধে ছোট্ট একটা ব্যাগ নিয়ে ক্যামেরা ইকুইপমেন্ট গুলো নিয়ে আমরা রওনা দিয়েছিলাম। আর আহ, পেছনে যে মাউন্ট থামসারকু, যেতে যেতে থামসারকুট দেখা পাচ্ছি, দেখতেছি যে আবহাওয়া কিন্তু খুব একটা ক্লিয়ার না, ভিজিবিলিটি কিন্তু ক্লিয়ার না, কারণ এই মাউন্টেন গুলা ইউজুয়ালি অনেক ক্লিয়ার দেখা যায় না। একদম। হ্যাঁ, তো যেহেতু জুন মাস শুরু হয়ে গেছে, জুন মাস মনসুন সিজন, তো এই কারণে ভিজিবিলিটি অতটা ক্লিয়ার লাগতেছে না এই ছবিগুলোতে। তারপরেও মানে কি বলবো, প্রথমবারের মতো স্নো ক্যাপ মাউন্টেন দেখতেছি, এটা অসাধারণ অভিজ্ঞতা ছিল। ওখানে গিয়ে একটা মজার ঘটনা করছে বুঝলি। এই ছবিগুলো যখন উঠতেছিলাম, তো তখন হচ্ছে ইন্ডিয়ান কিছু ইন্ডিয়ান ছেলেদের সাথে আমাদের দেখা হয়, তো ওরাও আমাদেরকে টুকটাক ছবি টবি তুলে দিল। তা আমরা নিজেদের মধ্যে যখন বাংলা ভাষায় কথা বলতেছিলাম, তখন বলতেছে যে তোমরা কি বাংলা ভাষায় কথা বলতেছো, তোমাদের ল্যাঙ্গুয়েজটা অনেক সুইট। বললাম যে হ্যাঁ, বাংলা ভাষা আসলে অনেক সফট এবং সুইট শুনতে। এই এই ব্যাপারটা আমার মানে তখন মন ছুঁয়ে গেছে যে আহ, একটা অন্য দেশের মানুষ বলতেছে যে আমাদের দেশের ভাষাটা নাকি অনেক সুইট। তো তারপর তোর ইন্ডিয়ান ছিল। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে একটা স্কুল, বুঝলি? নামচে বাজার থেকে দেখা যায় এটা হচ্ছে একটা স্কুল, আচ্ছা। এবং আমি যেটা দেখলাম যে নেপালিরা ইংলিশে এক্সট্রিমলি বেটার, আমাদের থেকে অনেক বেশি বেটার। ঠিক আছে, ওরা যে এই যে একটা প্রত্যন্ত অঞ্চলে থাকে, প্রত্যন্ত অঞ্চলে থাকার পরেও মানে ওদের ইংরেজি এতটা ক্লিয়ার, এতটা সুন্দর, এমনকি মানে গ্রামাটিক্যাল সবকিছু মেনটেন করে ওরা কথা বলে। আমি জানি না কেমনে, বাট দে ডিড ইট। তো এখানে বাচ্চারা কি করতেছিল, ওরা গান টান করতেছিল, যে রেশম পিরিরি গান গাচ্ছিল, ব্যাপারটা অনেক নাইস ছিল। তো তারপরে আমরা টুকটাক ভিডিও নিলাম, ছবি উঠলাম। তো এখানে গিয়ে আমরা রাস্তা হারায় ফেলছিলাম, এই জায়গাগুলোতে গিয়ে রাস্তা হারায় ফেলছিলাম। আমরা ওদিন যাচ্ছিলাম হচ্ছে তোর এভারেস্ট ভিউ হোটেলে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের টপ হাইয়েস্ট হোটেল, হাইয়েস্ট প্লেসড হোটেল ইন দ্য আর্থ। তোর ৩৮৮০ মিটার উচ্চতায়। তো এই, যদিও রাস্তা হারায় ফেলছিলাম, অবশ্য সাধারণত রাস্তা হারাইলে সাদি একটু নার্ভাস থাকে, বাট আমি খুব এনজয় করতেছিলাম, কারণ আহ, এটাই তো অ্যাডভেঞ্চার, তাই না? রাস্তা হারাবো, আবার খুঁজবো, খোঁজার চেষ্টা করব, এটাই তো অ্যাডভেঞ্চার। তো এই, অবশ্যই এখানে একটা হ্যাঁ, আলাদা মজা আছে। হ্যাঁ, এখানে একটা আলাদা মজা আছে। আর ফুলের কাহিনী হচ্ছে যে দেখবি যে আমার সব ভিডিওতেই মাঝে মধ্যে হঠাৎ করে আমার মাথায় একটা করে ফুল উদয় হয়। এটা হচ্ছে যে সাদির একটু অভ্যাস, যে মাঝে মধ্যে ও আমাকে আর কি ফুল টুল পাইলে হঠাৎ করে, যেখানেই যে ফুল পাক হঠাৎ করে আমাকে একটা হয়তো বা ফুল পিক করে আমার হাতে দিবে, এটা হচ্ছে ওর অভ্যাস অনেক দিনের। তো আমি ওই ফুলটা নিয়ে আহ, আমি আসলে ফুলটা ফেলে দিতে পারি না। ঠিক আছে, ও আমাকে ভালোবেসে দিছে, আমি এই জিনিসটা ফেলে দিতে পারি না। তো তখন আমি কি করি, আমার যদিও চুল নাই, খোপাও নাই, তারপরেও ঝুঁটির মধ্যে একটু গুজে রাখি, আমার ভালো লাগে, এই আর না, কি। স্বাভাবিক। এটা আসলে মানে এটা একটা মানে এটা ফিলিংস অবশ্যই স্পেশাল, হ্যাঁ, এটা বলতে হবে। হ্যাঁ, সেটাই, এটা এটা আসলে নিজে না জানতেই অবশ্যই হয়ে বলতে যায় যে এবারও ট্যুর করে আসছি, এবারও ট্যুর শেষে ভিডিও এডিট করতে নিয়ে দেখি যে এবারও মাথার মধ্যে একটা ফুল। হ্যালো। দোয়া করি আরো হচ্ছে
হ্যাঁ, বলতেছি যে দোয়া করি আরো বেশি, মানে ফুল, মানে আরো বেশি ট্যুরে যা, বেশি, বেশি ফুল গিফট হোক, এটাই দোয়া করি আরকি। হ্যাঁ, হ্যাঁ। এই তো পরে ছবিগুলো উঠলাম থামস সার্কেল সাথে। যদিও মেঘলা বাট স্টিল দেখতে অনেক নাইস লাগতেছে। তো তারপরে ওই যে ছবিগুলো ছিল হুম। এগুলো তুলে দিচ্ছিল। মানে ওই জায়গায় যেটা দেখলাম যে তোর এত রোদ, রোদের মধ্যে তোর ক্যামেরা নিয়ে আসলে অনেক স্ট্রাগল করতে হয়েছে আমাদের। এই পরিমাণে রোদ আমরা এক্সপেক্ট করি না। দেখা যেত যে মানে ক্যামেরায় খুবই আহ, মোটামুটি একটা এনডি নিয়ে গেছিলাম, হাই এন্ড এনডি নেই নাই, মোটামুটি এনডি ফিল্টার নিয়ে গেছিলাম। এনডি ফিল্টার হচ্ছে তোর ক্যামেরার সানগ্লাস, যাতে ক্যামেরাতে তোর বেশি পরিমাণে আলো না ঢুকতে পারে, যাতে জিনিসটা ক্লিয়ার আসে, নইলে তো সব সাদা সাদা ধবধবা হয়ে যাবে। তো তারপরেও আসলে অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক কিছু শিখতে পারছি ক্যামেরার কাজ ওখানে গিয়ে। ট্যুর করতে করতে আর কি শেখা হচ্ছে, ভালোই শেখা হচ্ছে। এরপরে আমরা এই সেটাই, যে শেখার তো কোনো শেষ নেই। এরপরে যে এভারেস্ট হোটেলে গিয়ে আমরা বসলাম, বসার পরে এখান থেকে মনে কর যে 8,000ই অনেকগুলা পিকই দেখা যায়, যেমন যে মাউন্ট চোইউ এটা, হ্যাঁ। আর এভারেস্টটা হচ্ছে এই পাশে মিথিলার আলে ঢেকে আছে, এই পাশে তোর হচ্ছে মাউন্ট তাওবুচু আছে। আর তোর হাতের ডান পাশটাতে থামসারকো আছে, বাট দেখা যাচ্ছে না থামসারকো, যদিও 8,000ই পিক না, তো দূর থেকে দেখা যাচ্ছিল এরকম। 6000 প্লাস মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, থামসারকো 6,000 প্লাস। এই যে থামসারকো এই জায়গা থেকে দেখা যাচ্ছে, এই যে পিছনের এই পিকটাই হচ্ছে থামসারকো। এখানে এই যে মেঘগুলার আড়ালেই তোর এভারেস্ট ছিল, বাট থেকেও লাভ নাই, কারণ এখান থেকে যদিও এভারেস্ট ভিউ হোটেল বলে, বাট মানে খুবই ছোট্ট দেখা যায় পিকটা, এমনকি তোর ওটার যাতে লোডসে পিকটাকে বেশি বড় দেখা যায় ওখান থেকে। এই যে থামসারকো, আর এই যে দূরে দেখ, আমি যে পয়েন্টার করতেছি, দেখতে পাচ্ছিস পয়েন্টারটা না? হুম, হুম, হ্যাঁ, এই যে আমার পিছনে দেখ, এই দেখতে যে পাচ্ছি। ভ্যালির মধ্যে, হ্যাঁ, ভ্যালির মধ্যে একটা গ্রাম, কি ক্ষুদ্র লাগতেছে, কি ছোট্ট লাগতেছে দেখতে। তো ওখানে তোর খাবারের দাম এক্সট্রিমলি বেশি, কিন্তু যদিও ওইভাবে আমাদের বাজেট করে যাই নাই, তারপরেও দেখলাম যে ওয়ার্ল্ডের হাইয়েস্ট প্লেসড হোটেল, একটু কিছু খেয়ে দেখি। তো পরে চিকেন স্যুপ খেয়ে আমরা নিচে নেমে আসলাম। এখান থেকে আহ তোর নামচে বাজারের ভিউটা খুব সুন্দর দেখা যায়, খুব সুন্দর একটা ওয়াইড অ্যাঙ্গেল ভিউ দেখতেই পাইতেছিস যে কত ঘর, আসলে এত বড় শহর ওই রিজিয়নে আর নাই। হ্যালো। আমাকে কি শোনা যাচ্ছে? আমি কনফিউজ, তাই আমি থেমে গেছি। আমাকে কি শোনা যাচ্ছে? আমি কনফিউজ, তাই আমি থেমে গেছি। আচ্ছা, আচ্ছা, আমি তাহলে কন্টিনিউ করি। গরিব ভাই আমাদের সাথেই আছে। তো আহ, এরপর আমরা নামচে বাজারে অ্যাক্লিমাটাইজেশন শেষ করে পরের দিন আমাদের অনেক টাফ একটা ডে ছিল। সেটা হচ্ছে আমাদেরকে নামচে বাজার থেকে ডোলে যেতে হবে। ওই দিন আমরা প্রায় 12 ঘন্টার মতো ট্রেকিং করছি। 12 ঘন্টায় আমরা প্রথমে 400 মিটার উঠছি, তারপর আবার নামছি, তারপর আবার উঠছি 400 মিটার। তো এভাবেই গেছে, প্রায় 12 ঘন্টা আমরা ট্রেক করছিলাম ওই দিন। তো ট্রেকিং শেষে এই যে পরের দিন ডোলে সকালবেলা, এই যে আমার মুখটা দেখা যাচ্ছে যে কি পরিমাণে ফুলে গেছে আমার মুখ। প্রথমত হচ্ছে যে অল্টিটিউডের কারণে হচ্ছে এরকম। তারপরে তোর আরো যেটা আছে যে
হঠাৎ করে তোর ঘুমের পরিমাণ চেঞ্জ হওয়া, অতিরিক্ত শারীরিক পরিশ্রম হওয়া। বাট আমি আমি জানি না কেন বাট আমার কিছুই ফিল হচ্ছিল না। ডোলে যাওয়ার স্টোরিটা অনেক বেশি হার্ড ছিল এজন্য যে আ আমরা যে রাস্তায় সম্পূর্ণ একা ছিলাম। সম্পূর্ণ একা। একটা সময় গিয়ে তোর যখন সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তখন অনেক বেশি হোপলেস হয়ে যাচ্ছিলাম যে কাউকে দেখা যাচ্ছে না। ভিলেজটা আর কত দূর? আ তবে এই ব্যাপারে অনেক কিছু আ মাথায় রেখে আমরা চলছি। যেমন একটা অফলাইন ম্যাপ আমরা ডাউনলোড করে নিয়ে গেছিলাম, যেটা খুবই হেল্পফুল ছিল। এটা হচ্ছে তোর maps.me। এরকম আরো কিছু আছে, আরো কিছু ম্যাপ আছে যেগুলো অনেক হেল্পফুল। বাট এই ম্যাপটা আমাদেরকে জার্নিতে অনেক হেল্প করছিল। তো এর পরের দিন তোর হচ্ছে ডোলে থেকে আমাদের যাত্রার রাস্তা হচ্ছে আমরা যাব হচ্ছে মাচারমো। তো ডোলে থেকে মাচারমো খুব বেশি রাস্তা না, তোর হচ্ছে অ্যারাউন্ড আমাদের ৩ ঘন্টার মতো মনে হয় সময় লাগছিল মাচারমো যেতে। খুবই শর্ট শর্ট একটা জার্নি। অ্যাগেইন তোর যেহেতু ৪,০০০ মিটারের উপরে চলে গেছিস, সেহেতু ওখানে মানে অল্টিটিউডের সাথে একটু ফাইট করতে হবে, যে কারণে আমাদের ট্রেকিং এর গতিটা কিছুটা স্লো ছিল। বাট রাস্তা আবার খুব সুন্দর ছিল এদিন। রাস্তা একদম মাইন্ড ব্লোয়িং ছিল এদিন। আমরা পুরাপুরি গাছ একদম নাই হয়ে গেল, ডোলে পর্যন্ত তাও কিছুটা গাছ ছিল, যে আমার ছবিতেও দেখা যাচ্ছে যে ঘাস আছে, গাছ আছে। বাট ডোলের পরে মাচার মধ্যে এসে একদম সবকিছু ধূসর বর্ণ হয়ে গেল। তো এই ব্যাপারটা একটা দিক থেকে খুব ফ্যান্টাস্টিক লাগতেছিল, বাট আরেকটা দিক থেকে মনে হচ্ছিল যে এই দুনিয়াতে আমরা দুজন ছাড়া আসলে আর কোনো মানুষ নাই। এদিকে মাচার মতে হোটেল খোলা আছে কিনা এই ব্যাপারটাও আমরা ওভাবে জানি না। আমরা শিওর না যে কোনো হোটেল খোলা আছে কিনা। তো মাচার মতে গিয়ে আহ পৌঁছে আমি যেটা দেখলাম যে শুধুমাত্র একটাই হোটেল খোলা আছে। তো আমরা ওখানে গিয়েই উঠলাম। এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে আমি যখন ছবি উঠতেছিলাম, তখন আর কি মনে হচ্ছিল যে মানে বাতাস আমাকে উড়ায় নিয়ে যাবে, এত বাতাস। তো এখানে মনে হয় একটা শর্ট ভিডিও আছে। ওয়াইন্ডের অনেক। হ্যাঁ, মানে এখানে এই পরিমাণে বাতাস ছিল, এখানে আর কোনো গাছপালা নাই তো এজন্য বোঝা যাচ্ছিল না, বাট এই পরিমাণে বাতাস ছিল। আমি যখন ভিডিও রেকর্ড করতেছিলাম আমি চিৎকার করে কথা বলতেছিলাম। বাট এই যে 360 একটা প্যানোরামিক ভিউ, এই ভিউটা জাস্ট ওয়াও ছিল, জাস্ট ওয়াও। আমার এখনো চোখে ভাসতেছে যে আমি মানে কি দেখছি তখন চোখ দিয়ে। ঠিক আছে? তো আহ আচ্ছা, এই এই ব্যাপারটা একটা অ্যাচিভমেন্ট ছিল অবশ্যই। তো মাচারমো গিয়ে পৌঁছানোর পর একটু ভয়ে ভয়ে ছিলাম। ভয়ে ভয়ে ছিলাম এই জন্য যে এর আগে অনেকেরই ভিডিও টিডিও দেখছি। ওরা বলতো যে মাচারমো ৪,৪০০ মিটারে, তো তো তুমি যদি উম, মানে ৪,৫০০ মিটার অলমোস্ট, ৪,৫০০ মিটারে মাচারমো, তো তুমি যদি মাচারমো পাশ করতে পারো তাহলে তুমি বাকিটুকু আরামে যেতে পারবা। কারণ মেইনলি যারা অসুস্থ হয় দেখা যায় যে ওই ৪,০০০ ৪,৫০০ মিটারে গিয়েই বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে যায়। তো মাচারমোটা পার করতে পারলে আর তেমন কোনো ভয় নাই। তো মাচারমো আল্লাহ দিলে আমাদের ভালোভাবেই পার হলো। এর পরের দিন আমাদের মানে প্রথম যে গন্তব্য, মানে আমাদের তো ৩টা গন্তব্য। প্রথমটা হচ্ছে যে তোর গোকিও লেক এবং গোকিও রি। সেকেন্ড গন্তব্য হচ্ছে এভারেস্ট বেস ক্যাম্প এবং থার্ড গন্তব্য হচ্ছে কালাপাথর। আমরা ৩টা আমাদের আর মাঝখানে আচ্ছা। আমরা গোকিও থেকে যখন আমরা হচ্ছে ইবিসির দিকে রওনা হব, তখন মাঝখানে আমরা চোলাপাসটা ক্রস করবো। মানে টোটাল আমাদের মানে চারটা মেইন গন্তব্য ৪টা হচ্ছে। হ্যাঁ, চারটা মেইন গন্তব্য আমাদের হচ্ছে। আর সেই হিসাবে আমাদের তোর একটা আহ, আমরা ৪ বার করে আমরা ৫,০০০ পিকে যাচ্ছি। ৫,০০০ পিকে আমাদেরকে ৪ বার করে যেতে হবে। ৫,০০০-এরও বেশি, ৫,৫০০ পর্যন্ত। আর কালাপাথর তো তোর প্রায় ৫,৭০০ মিটারের মতো। তো গোকিওর ফার্স্ট গেমস আমার জন্য মানে আহ, আমার জন্য কি ছিল আমি বলতে পারবো না। আসলে চোখে না দেখলে এটা বিশ্বাস করা সম্ভব না যে এরকম মানে এটা জায়গায় পুরাই আসলে। চোখের। হ্যাঁ, আমি প্রথমে ভাবছিলাম কি যে হয়তোবা আমি ছবিগুলো অন করলে মানে বেশি বড় হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না আরকি। তো প্রথমে আমার যেটা ধারণা ছিল, আচ্ছা ছোট ছোটই দেখা যাচ্ছে ছবি, ভালোই লাগতেছে ছোট ছোটই। তো আমার যেটা ধারণা ছিল প্রথমে যে হয়তোবা সবাই ভিডিও করে
তো ভিডিওতে মনে হয় কালার গ্রেডিং টেডিং করে মনে হয় পানির কালারটা এরকম তৈরি করে, হতে পারে এরকম। আমরাও যখন ভিডিও বা ছবি দেখি এটাই মনে করি। হ্যাঁ, আবার অনেকটা এরকমও হতে পারে যে হচ্ছে তোর ধর যে নীল আকাশের রিফ্লেকশন হয়তো বা পানিতে পড়তেছে, এজন্য মানে আলোর একটা খেলার কারণে হয়তো বা এরকম হচ্ছে। আমি আমি ফার্স্ট অফ অল এইটাই চিন্তা করছিলাম, কারণ বেশিরভাগ লোক কি যে ভিডিও কালার গ্রেড করে, এটা সত্যি কথা। কালার গ্রেড করে মনে করে যে কালারটাকে একটু মানে পাঞ্চি বানায়, একটু মানে আই ক্যাচি তৈরি করে। তো আমি ভাবছিলাম যে হয়তো বা এরকম কিছু হবে। তো পরে আমি যখন যে নিজের চোখে যখন আমি এই কালারটা দেখলাম, আমি জাস্ট আমার মানে আমি জানি না, আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলছিলাম যে আমি এটা কি দেখতেছি চোখ দিয়ে। ঠিক আছে, তো এটা তো গেল নিচ থেকেই এই ভিউ। আমরা যখন গোকিও রির উপরে দেখছি তখন তো মানে পুরো খেলই পাল্টায় গেল। হ্যাঁ, তা যাই হোক, গোকিও রিতে আমরা পরের দিন উঠবো। এদিন আমরা হচ্ছে গোকিও লেকে, এই যে এই ছবিগুলা কোনো কিছু কালার গ্রেড করা না, একদম মানে ন্যাচারাল কালার। তুই দেখ, যদি আকাশের রিফ্লেকশনই হবে, তোর আকাশের রং আর পানির রং কিন্তু একরকম না। এটা মনে হচ্ছিল যে তোর আমরা থাইল্যান্ডে যে এমেরাল্ড সি গুলা দেখি, একদম সেম। তো পরে আমি তোর রিসার্চ করে জানতে পারলাম যে এটা আসলে ওখানে কিছু শৈবাল, কিছু ব্যাকটেরিয়ার উপস্থিতির কারণে আসলে পানির রংটা এরকম হয়, এরকম দেখতে হয়। তো যাই হোক, ওই দিন আমরা গোকিওতে গিয়ে অনেক কষ্টে ইন্টারনেট ম্যানেজ করেছিলাম। তো ম্যানেজ করে সেটা যে বাচ্চাদেরকে একটু দেখলাম, মানে যখনই সুযোগ পাচ্ছি তখনই আর কি ওদেরকে একটু দেখার চেষ্টা করতেছি। তো এই তো, তো পরের দিন সকালে আমরা অ্যাক্লিমাটাইজেশন হাইক করব। অ্যাক্লিমাটাইজেশন হাইকে আমরা চলে গেলাম হচ্ছে আচ্ছা, গোকিওতে। পরের এটা দিন হচ্ছে বলতে এটা কয় তারিখ? ষষ্ঠ দিন। ৮ তারিখে? হ্যাঁ, এটা হচ্ছে ৮ মানে ডেট তারিখে। কত ছিল? হ্যাঁ, ডেটে যে ৮ আচ্ছা, তারিখ আচ্ছা, ৮ হচ্ছে তারিখ। জুন। হুম, জুন ৮ মানে অষ্টম দিন হচ্ছে তাহলে। ঠিক আছে, জুন ৮ মানে তাহলে অষ্টম দিন হচ্ছে আমাদের জার্নির। তো ওই দিন গোকিওরিটা আমরা সামিট করলাম। গোকিওরিটা মানে ভালোই খাড়া আছে পাহাড়। তোর আহ যদি কালা পাথরের সাথে তুলনা করি, তো তাহলে কালা পাথরের মতো আহ কালা পাথরের সাথে যদি আমি তুলনা করতে যাই গোকিওরিকে, তো তাহলে আমি বলতে চাই যে গোকিওরি থেকে যে ভিউটা দেখা যায় সেটা কালা পাথরের থেকে ফার বেটার। যদিও কালা পাথর থেকে আমরা আসলে সেরকম ভিউ দেখতে পাই নাই, বাট আমার অল্প কিছুক্ষণের জন্য মেঘ সরে গেছিল, আমরা কিছুটা ভিউ দেখতে পারছিলাম। তো সবকিছু মিলে আমার কাছে যেটা মনে হয়েছে যে তোর গোকিওরির ভিউটা জাস্ট অসাধারণ, কারণ এখানে তুই লেকের যে ভিউটা থাকে এটার সাথে মানে কি বলবো, মাইন্ড ব্লোয়িং, যেটা কালাপাথর থেকে আসলে হবে না। কালাপাথর থেকে জাস্ট পাহাড় দেখবি, গ্লেশিয়ার দেখবি, বাট এই যে লেকের সাথে যে ভিউটা, এই যে এই ছবিটা জাস্ট আমি যদি দেখাই, এখান থেকে গোকিওর দুইটা লেক দেখা যাচ্ছে। এই দূরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লেক 2, আর এই যে বড়টা যেটা আমার পিছে এটা হচ্ছে লেক 3। আর লেক 2-র আগে এই পাহাড়টার পিছনে আর একটা ছোট লেক আছে, ওটা খুবই ছোট, আসলে খুবই নেগলিজিবল, তবে ওটাকে গোকিও লেক 1 ধরা হয়। আগে অনেক বড় ছিল। তো যেহেতু এটা তোর হচ্ছে গ্লেশিয়ারের পাশে, আর গ্লেশিয়ারের জিওগ্রাফিক্যাল গঠন কিন্তু খুবই আনস্টেবল হয়, তো এই জন্য তোর ওই লেকটা, গোকিও লেক 1টা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো 2 এবং 3 এখনো বিশাল বড় আছে, এবং 4, 5 আরো মানে টোটাল 5টা গোকিও লেক আছে। তো 3টা হচ্ছে সবচেয়ে বড়। এবং উপর থেকে দেখ কালারটা কেমন লাগতেছে, উপর থেকে মানে জাস্ট ভিউটা দেখ। আসলে ছবির মধ্যে অতটা বোঝা যাচ্ছে না। জোস যখন, দাদা। হ্যাঁ, যখন মনে কর যে ভিডিওতে দেখবি, আমার 5টা এপিসোড আছে। 5টা এপিসোডের মধ্যে সেকেন্ড এবং সেকেন্ড এপিসোডের লাস্টে গিয়ে আমরা গোকিতে পৌঁছালাম। থার্ড এপিসোডে গোকিওটা আমি ভালো করে দেখাইছি। তো ওইখানে আমি যে ভিউ গুলা ক্যাপচার করছি ক্যামেরা দিয়ে, আসলে আহ চোখের দেখার 1% ক্যামেরাতে আসছে, সেটা দেখেই সবাই পাগল হয়ে গেছে। তাহলে এটা যখন কেউ চোখ দিয়ে দেখবে তখন আসলে কি পরিমাণে লাগবে। তো গোকিওরিটা দেখা যায় যে অনেকেই সামিট না করেই চলে আসে, বাট আমি বলবো যে কেউ যদি ওদিকে যায়, কালাপাথর না করে অ্যাটলিস্ট গোকিওটা করা উচিত, গোকিওরিটা করা উচিত। তা না হলে আসলে অনেক কিছু মিস হয়ে যাবে, যে গোকিওতে গেলেন গোকিওরি সামিট করলেন না, এটা মানে অনেক মিস।
তো এরপরে আমাদের যেটা হয়, এর পরের দিন মানে ৯ তারিখে, ৯ নাম্বার দিনে ৯ নাম্বার দিনে হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে তোর গ্লেশিয়ার ক্রস করতে হবে। এই যে গোকিওরির উপর থেকে যে গ্লেশিয়ারটা দেখা যাচ্ছে, এই যে ছবি অন করি, এই যে গ্লেশিয়ারটা দেখা যাচ্ছে আমার পিছে, এই গ্লেশিয়ারটা আমাদেরকে ক্রস করতে হবে। এই গ্লেশিয়ারটা তোর নেপালের সবচেয়ে লম্বা গ্লেশিয়ার, ৩৬ কিলোমিটার লম্বায়, ৩৬ কিলোমিটার। এটার উৎপত্তি হয়েছে, এটা ৩৬ কিলোমিটার? হ্যাঁ, এটার নাম হচ্ছে তোর নগজুম্পা গ্লেশিয়ার। তো এটার উৎপত্তি হয় হচ্ছে তোর চোয়ু মাউন্টেন থেকে। আর এটার লেন্থ হচ্ছে ৩৬ কিলোমিটার। আর কি প্রস্থ বল? বরাবর দৈর্ঘ্য হচ্ছে তোর ২-২.৫ কিলোমিটারের মতো। প্রস্থ বরাবর ২-২.৫ কিলোমিটার আর লম্বায় হচ্ছে ৩৬। তো এই প্রস্থ বরাবর আমাদেরকে পার হতে হবে। এই পাশে হচ্ছে গোকিও ভিলেজ, মানে এই যে লেকের পাড়েই গোকিও ভিলেজ। এখন আমাদেরকে পার হতে হবে এই গ্লেশিয়ারটা ২ কিলোমিটার পার হয়ে গ্লেশিয়ারটা? হ্যাঁ, গ্লেশিয়ারের ওই পারে গিয়ে গিয়ে সেটা যে ভিলেজ সেটার নাম হচ্ছে থাকগা। তো ৯ তারিখে আমাদের কাজ হচ্ছে এই থাকনাক পর্যন্ত যাওয়া। তো আমরা মোটামুটি গেলাম গ্লেশিয়ারের মধ্যে। মেইন যেটা গ্লেশিয়ার চ্যালেঞ্জ, মানে গ্লেশিয়ার পার মানে ক্রস করছিস কি তোরা দুইজনই ছিলি? ফুল গ্লেশিয়ার যখন ক্রস করছিস তোরা দুইজনই ছিলি? এখানে শুধু আমরা দুজন ছিলাম না, আমাদের সাথে আরো একজন জয়েন হয়েছিল, সেও ওইদিকেই যাচ্ছিল। তো পরে আমরা ওনার সাথে, উনি লোকাল ছিল, তো ওনার সাথে আমরা জয়েন হই। আচ্ছা। কারণ আমরাও এই চান্সটা ও খুঁজতেছিলাম আচ্ছা। যে যদি লোকাল কাউকে পাই খুব ভালো হয়। কারণ হচ্ছে তোর গ্লেশিয়ারের রাস্তা আনস্টেবল, আজকে যে রাস্তা আছে সেই রাস্তা কালকে নাই। এই যে গুড়া হ্যাঁ গুড়া পাথর সেটাই। দেখতেছিস, এই গুড়া গুড়া পাথর আজকে আছে তো কালকে নাই। হুম। ব্যাপারটা এরকম। এবং এমনকি আমার চোখের সামনে কয়েকটা রাস্তা, মানে আমি হেঁটে গেলাম সাথে সাথে জিনিস ধসে পড়ে গেল, এরকম ঘটনাও ঘটছে। এক্স্যাক্টলি। আর যেকোনো একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে মানে সেটা, এই জন্যই আর কি আমি জিজ্ঞাসা করলাম যে মানে তোরা কি মানে পুরা ট্রেইলে একাই ছিলি কিনা বা কি কিভাবে আসলে ক্রস পুরা করছিলি সেই ট্রেইলে জন্য আমরা এটাই। একাই ছিলাম। বাট তোর হচ্ছে ওইদিন লাকিলি আমাদের সাথে ওই ভাইয়ের দেখা হয়ে যায়। হুম। আমি ভিডিওতে বলছি ডিটেইল। তো উনি যেহেতু এই রাস্তাতে আসতেছিল, তো আমরা ভাবলাম যে ওনার সাথে আমরা জয়েন হলে কেমন হয়। তো পরে উনি বলল যে আচ্ছা চলেন একসাথে কথা বলতে বলতে যাওয়া যাবে। আচ্ছা। এই তো। তো এখন বিষয় হচ্ছে যে তোর গ্লেশিয়ারটা, ওই গ্লেশিয়ারে আমরা যেদিন গেছি তার মানে কয়েকদিন আগেও, সপ্তাহখানেক আগেও এক জার্মান মহিলা হারায় গেছিল। পরে তাকে আহ ৪৮ ঘন্টা পরে জীবিত উদ্ধার করা হয়েছিল। সে হারায় গেছিল গ্লেশিয়ারে, সে একা ছিল। আচ্ছা, আচ্ছা। তো এই হচ্ছে বিষয়। তো গ্লেশিয়ার খুব গোলক ধাঁধার একটা জিনিস। উম, একা একা কখনোই গ্লেশিয়ার পার হওয়া উচিত না। এ দেখ পিছনে যে যে দেখা যাচ্ছে, মানে শুধু গুড়া পাথর, কোথায় মানে রাস্তার মার্কিং, কোথায় কি এটা বোঝা যাবে না। আর তুই যখন একবার এখানে দেখে মনে হচ্ছে যে হয়তো বা ছোট ছোট মাটির ঢিপি, কিন্তু ব্যাপারটা এরকম না। যতক্ষণ পর্যন্ত তুই এই ঢিপির টপে না উঠতেছিস ততক্ষণ পর্যন্ত আশেপাশে কি সেটা তুই দেখতে পাবি না। আর এই এক একটা টপ মনে কর যে এক একটা ছোট ছোট পাহাড়, ব্যাপারটা এরকম। হুম। দেখে মনে হচ্ছে যে ছোট ছোট ওই যে উই পোকার ঢিপি, কিন্তু আসলে তো কাছে গেলে তো বিশালতাটা অনুভব করা যায়। এই হচ্ছে ঘটনা। তো ওইদিন আমরা ভালোভাবেই থাকনাকে গিয়ে পৌঁছাই এবং পরের দিন আমরা চোলাপাসে গিয়ে পৌঁছাই। এই যে ইনি আমাদের সাথে ছিল, উনি ওইদিকে যাচ্ছিল। তো আমরা ২ দিন একসাথেই ছিলাম। তো পরের দিন হচ্ছে আহ চোলাপাস পার করার পরে হচ্ছে আমরা আবার একা হয়ে যাই। উনি আবার অন্য রাস্তায় চলে যায়। তো ওই দিন চোলাপাসটা মানে এতটা হার্ড ছিল, আমি আসলে ভিডিও করতেছিলাম হেসে হেসে, ছবি উঠতেছি হেসে হেসে, সবকিছু করতেছি হেসে হেসে। বাট চোলা পাসে ওঠার সময় আমি আমি জাস্ট মানে বলতেছিলাম বারবার এটা যে এটা ব্যাংককে ফেরার একমাত্র রাস্তা। আমাকে এই রাস্তা দিয়েই ব্যাংককে যেতে হবে। ব্যাংককে সিম্বা মেলো আছে, আমাকে এনিহাও ওদের কাছে পৌঁছাতে হবে। আমি জাস্ট এই কথাটা বারবার আমার মনের মধ্যে আওড়াচ্ছিলাম। চোলা পাসটা এতটাই হার্ড ছিল। তো এটা চোলাপাসের সামিট থেকে তোলা। আমি জানি না ছবির অ্যাঙ্গেলের সমস্যা নাকি কি সমস্যা, এখানে দেখে মনে হচ্ছে যে এটা একটা ভ্যালি, বাট ট্রাস্ট মি এটা ভ্যালি না। এই যে আমার পিছে যে যে বরফের চাইগুলো দেখা যাচ্ছে, এগুলা
মিনিমাম হ্যাঁ, 50 মিটারস নিচে। মিনিমাম 50 মিটারস নিচে। নিচে? হ্যাঁ, এখানে আচ্ছা। বোঝা যাচ্ছে না। আমি জানি না কেন। এখানে দেখ এখানে ছোট্ট মনে হইতেছে স্লাইডলি মানে স্লাইড ভ্যালির মতোই মনে হইতেছে। হ্যাঁ, সত্যি হ্যাঁ, কথা। মনে হচ্ছে যে ভ্যালি। এই যে এখানে দেখ এই যে এই পাথরটা নাই যে ব্যাগটার এদিকে দেখ পাথরটা এই হুম, দেখ হুম। দড়ি দড়ি বাঁধা। দেখছিস একটা দড়ি? তৈরি রূপ হ্যাঁ, করা আছে, এই দড়ি টাই ধরে করা আছে। আগে নিচে নামতে হবে। এই দড়ি ধরে প্রায় 50 মিটারস এর মতো নিচে ক্লাইম্ব করে নামতে হবে। তারপরে এই যে এই বরফের ভ্যালিটা পাওয়া যাবে। তো এটা হচ্ছে বিষয়। তো চোলা পাসটা আসলেই অনেক হার্ড ছিল। ইভেন পুরা এভারেস্ট বেস ক্যাম্প ট্র্যাকের মধ্যেই চোলা পাসটা অনেক বেশি হার্ড ছিল। এই দেখ, এখন বোঝা যাচ্ছে। এই যে এই উপর, এই যে এখান থেকে আমরা নেমে এই যে এই ভ্যালিতে আসছি। এই যে এই জায়গাটা থেকে নেমে। এখন হ্যালো? বললাম যে কতক্ষণ লাগছে ডিউরেশন আসার জন্য? তোর পুরা পুরা চোলা পাস কমপ্লিট করতে আমাদের ৯-১০ ঘন্টার মতো সময় লাগছে। বাট আমরা এটা অ্যান্টি ক্লকওয়াইজ আসছি তো এজন্য আমাদের বেশি সময় লাগছে। যদি ক্লকওয়াইজ যাওয়া হয় তো তাহলে সেক্ষেত্রে সময় লাগে ৫-৬ ঘন্টা। ক্লকওয়াইজ মানে আগে এভারেস্ট বেস ক্যাম্প করে তারপরে গোকিওতে যদি যাওয়া হয় তো তাহলে সময় লাগে ৫-৬ ঘন্টা। কারণ হচ্ছে ওইদিকে আপহিল বেশি। অ্যান্টি ক্লকে মানে গোকিও থেকে আসার সময় আপহিল বেশি। সেক্ষেত্রে আচ্ছা। কেউ যদি ক্লকওয়াইজ করে সেক্ষেত্রে সরি ওইটাই ক্লকওয়াইজ। আর এটা হচ্ছে কেউ যদি অ্যান্টি ক্লকওয়াইজ করে তাহলে হচ্ছে তার ৬ ঘন্টা লাগবে মানে উল্টা পথে। ইবিসি হয়ে গোকিও যাওয়া হুম। হচ্ছে উল্টা রাস্তা, আর গোকিও হয়ে ইবিসি যাওয়া হচ্ছে সোজা রাস্তা, সোজা হিসাব। তো ইবিসি হয়ে যদি কেউ গোকিও যায় তো তাহলে আমরা যেখানে আপহিল উঠছি সেই আপহিল গুলা ওদেরকে নামতে হবে। ঠিক আছে, ওদের ওখানে আপহিল কম উঠতে হয়, যে কারণে ওরা ৫-৬ ঘন্টার মধ্যে রাস্তা কভার করতে পারে। কিন্তু আমরা যেহেতু সোজা রাস্তায় আসছি, ক্লকওয়াইজ আসছি, তো আমাদেরকে মানে আপহিল আসতে হয়েছে বেশি, যে কারণে আমাদের সময়টা একটু বেশি লাগছে। তো এইখানে এসে আমি প্রথমবারের মতো আমরা বরফ দেখলাম। আমরা গোকিওরির উপরেও বরফ দেখি নাই, বাট চোলা পাসের উপরে যে চোলা গ্লেশিয়ার, যেটা চোলা মাউন্টেন রেঞ্জ থেকে এটার উৎপত্তি হয়, ছোট্ট একটা গ্লেশিয়ার, বাট এখানে এসে আমরা বরফ পাই। এবং আমি মানে জীবনে প্রথমবারের মতো বরফ স্নো হাতে নিয়ে আমি ভিডিওতে দেখাইছি যে আমার আসলে কি পরিমাণে একটা উচ্ছ্বাস ছিল। মানে আমি লিটারেলি নাচতেছিলাম। মানে প্রথমবারের অনুভূতি। হ্যাঁ, এক্সাক্টলি। আমি আসলে ভুলেই গেছিলাম যে আমি আসলে কি কষ্ট করতে করতে এই জায়গাটাতে আসছি। আমি ভিডিওতে বারবার বলছি এই কথাটা যে আমি ভুলেই গেছি যে মানে আমি এতক্ষণ কি এটাই কষ্ট। আসলে সবগুলা মানে এই যে আমাদের সবাই জিজ্ঞাসা করে যে এক জায়গায় বা এক জায়গায় এতবার যায় কি মজা, পাহাড়ে যায় কি মজা। আলটিমেটলি মানে ফাইনাল ডেস্টিনেশনে যাওয়ার পরে বা ওই পরিবেশ বা ওই এই দেখ এই দেখ এই সিনারিও দেখ বা বোঝা যাচ্ছে। ওই এই যে লুকটা পাওয়ার পরে মানে হুম, সবকিছু মনে হয় যে মানে প্রাপ্তির খাতা ওইটাই মানে ওইটাই। কি ওই বলবো, যে টপে টপে দাঁড়ায় যে না আমরা। গেলে আসলে বোঝা যায় না। যারা যায় হ্যাঁ, তারাই আসলে ওইটাই। তোর ওই যে ইয়েতে কি যেন বলে, একটু আগে যে চোলা পাসের সামিট থেকে যে ছবিটা দেখাইলাম ফ্ল্যাট ভ্যালি মনে হইলো। এই যে তখন আমরা এই যে এই টপে ছিলাম, এই উপরে ছিলাম, এই এখান থেকে এতখানি এই যে গ্লেশিয়ার ধরে ধরে নামছি, নেমে সেরে এখানে আসছি। তাহলে দেখ স্ক্রিনটা কি আমি মনে হয় ব্ল্যাক ব্ল্যাক দেখতেছি স্ক্রিনটা। স্ক্রিন ব্ল্যাক লাগতেছে মানে ভিডিও প্লে করলে দেখা যাচ্ছে না, তাই তো? সম্ভবত একটু ও, আবার প্লে করতে। আচ্ছা, আমি তাহলে ভিডিও থেকে দূরে থাকি, শুধু ছবি দেখাই। তো এই হচ্ছে বিষয়। তো ওইটাই, যে যখন আমি চোলা পাঁচটার সামিট পর্যন্ত ওঠার চেষ্টা করতেছিলাম তখন আমি বলতেছিলাম যে এটাই ব্যাংককে যাওয়ার একমাত্র রাস্তা, আমাকে এনি হাও এটা করতে হবে। অথচ আমি যখন এই মানে করতে গ্লেশিয়ারের হবে। পানিতে চলে আসলাম তখন সেই আমি বলতেছি যে মানে এত এতক্ষণ আমি যে কষ্ট করছি আমি সব ভুলে গেছি, এরকম একটা ফিলিংস। তো ওই দিন আহ কোলাবাস ক্রস করে এটাই আমরা। মানে লক্ষ্যে বা ওই হ্যাঁ, পয়েন্টে পৌঁছানোর পরে মানে মানে কষ্টগুলো আসলেই চলে যায়। হ্যাঁ, ওইটাই। তো তারপরে আমরা চলে গেলাম হচ্ছে তোর জংলা নামের একটা ভিলেজে। তো জংলা থেকে এই যে চোলাৎসে মাউন্টেন দেখা যায়। তোর এখান থেকে ওই তোর চোলা চোলা লেক দেখা যায়, অনেকে চোলা লেকে যায়। তো আমরা চোলা লেকের ওইদিকে আর যাই নাই, আমরা ডিরেক্ট তোর বেস ক্যাম্পের রুটে গিয়ে মিশে গেছি, যেটা হচ্ছে তোর ওই আচ্ছা।
লবুচে 11 তারিখে আমরা লবুচে। ডিরেক্ট, হ্যাঁ 11 তারিখে আমরা ডিরেক্ট লবুচেতে চলে গেলাম। তো লবুচেতে যাওয়ার পরে আমরা আবার এই যে একটু নেটওয়ার্ক পাইছিলাম, এই যে দুষ্ট গোলাই দেখ কেমন করে আবার তাকায় আছে। হ্যাঁ ওদেরকে তাকায় ডাকি, আছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ওদেরকে ডাকি তো ওই শব্দ শুনে ক্যামেরার দিকে হুম। তাকায় যে কি ব্যাপার, শব্দ কোথা থেকে বের হয়। এই তো। আচ্ছা, চেনা ভয়েস, হ্যাঁ নোন ভয়েস কই থেকে আসতেছে। হ্যাঁ সেটাই, জন্মের পর থেকেই দেখে আসতেছে তো। তো 11 তারিখ লবুচে গিয়ে পৌঁছালাম, ওই দিন পর্যন্তই আবহাওয়া ভালো ছিল। 11 তারিখ পর্যন্তই আমাদের আবহাওয়া ভালো ছিল। এরপরে যে মানে গ্লুমি আবহাওয়া শুরু হলো, বিশেষ করে 12 তারিখে আমরা যখন তোর গোরাকশেপের দিকে যাই, বেস ক্যাম্পের দিকে যখন যাচ্ছি, মানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি, স্নোফল, মানে কখনো কখনো বৃষ্টি, কখনো কখনো স্নোফল, ব্যাপারটা এরকম। মানে যখন তোর টেম্পারেচার একটু নেমে যাচ্ছে তখন বৃষ্টিটা স্নোফল হয়ে যাচ্ছে, এরকম বিষয়। তো আমরা রেইনকোট টোট পরলাম, পরে টরে তোর দেখ কেউ নাই বেস ক্যাম্পে, তখন কেউ নাই, খুব একটা বেশি এবার লোকজন নাই। মানে বেস ক্যাম্প, এখন তো বেস ক্যাম্পের এখানে ওই যে পিলার সহ লাগাই হ্যাঁ দিছে। পিলার বসায় দিছে, মানে জায়গাটার সৌন্দর্যটাই নষ্ট করে দিছে। দেখ পুরা এই নষ্ট করে পাথরটা, দিছে এক্সাক্টলি, হ্যাঁ মানে এই পাথরটা দেখে মনে হয় যে পিচ্চি একটা পাথর মনে হয়, বাট দেখ এই পাথরের নিচে আমরা একদম মানে আমরা দুইটা মানুষ একদম মোটামুটি সুন্দর ফিট হয়ে গেছি। হ্যাঁ এই তো একদম। মানে আচ্ছা বিশাল ভালো বড়। কথা, ছবি তুলে দিল কে? ছবি তুলে ও দিল কে? ছবি হচ্ছে, লোকজন তো ছিল দুই একজন, আমরা একটু হেল্প আচ্ছা, আচ্ছা, নিছি। আচ্ছা। না, তারপর সাথে ট্রাইপড ছিল, হ্যাঁ, ট্রাইপড সেটা দিয়ে, এইজন্যই জিজ্ঞেস করলাম যে ট্রাইপড দিয়ে ছবি তোলা নাকি হ্যাঁ এইজন্য। না ট্রাইপড দিয়েও তোলা, আবার লোকজনও কিছু ছিল, আচ্ছা, কয়েকজন ছিল। মানে আমরা যখনই তোর হচ্ছে তোর ওই আহ লবুচেতে আসলাম, জংলা থেকে যখনই লবুচেতে এসে পৌঁছালাম, লবুচে তো এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকের মেইন রুট। তো মেইন। মেইন রুটে আসার পরে আমরা লোকজন পাইছি, লবুচে এসে লোকজন পাইছি, জংলা পর্যন্ত কোনো লোক ছিল না। মানে নামচে আচ্ছা, বাজার পার করার পরে, নামচে বাজার থেকে জংলা পর্যন্ত কোনো লোক ছিল না, কারণ মানুষ নামচে বাজার হয়ে তোর মেইন রুট দিয়ে আসে। আমরা তো আইসি হচ্ছে মানে বেশি অ্যাডভেঞ্চার করবে গেছিলাম, হুম, উল্টা রাস্তা। মানুষ উল্টা রাস্তায় সহজ রাস্তায় যায়, আর আমরা হচ্ছে সোজা রাস্তায় যেতে নিয়ে বেশি টাফ হয়ে গেছে। বেশি যে আর কি, এটাও একটা অ্যাডভেঞ্চার। হ্যাঁ ওই আর কি। তো লবুচেতে গিয়ে পৌঁছানোর পর আমরা লোক পাইছিলাম কিছু, ওই ওই লোকেরাই গোরাকশেপে গিয়ে ওদের সাথে দেখা হয়, এবং ওই ওই টিমের সাথে আমরা অনেক দিন ছিলাম। তো হচ্ছে আহ, এভারেস্ট বেস ক্যাম্পে ছিলাম, ওই টিমের সাথে আমরা কালাপাথরেও গেছিলাম, যদিও ওদের টিমের সবাই যে পৌঁছায় নাই, লাস্টে গিয়ে দেখা যাচ্ছে যে আমরাই দুজন কালাপাথরে গেছি, আর কেউ যায় না, কারণ আবহাওয়া খুব খারাপ ছিল। তো আচ্ছা, আচ্ছা। তারপরে ওই টিমটার সাথেই আমরা আবার রওনা দেই, রওনা দিয়ে আমরা পেরিচেতে ছিলাম, পেরিচে ওরা কোন থেকে মানে কোথার টিম ছিল আর কি? ওরা হচ্ছে তোর মানে বিভিন্ন দেশের, ওদের সাথে গাইড ছিল। তো আমরা করতেছিলাম কি যে যেহেতু একা একা, একটু আবহাওয়া খারাপ, একটু সাহসে একটু পড়তেছিল, তো দেখা যাচ্ছিল যে আমরা চেষ্টা করতেছিলাম যে ওদের সাথে সাথে একটু থাকার, মানে ওরা তো আচ্ছা। গাইড টাইড সব নিয়েই আসছে, তো আমরা মানে ওদের সাথে একটু পাল্লা দিয়ে নড়াচড়া করতেছিলাম, যে ওরা অনেক দূর চলে গেছে, আমরাও তাহলে ধর ওদেরকে, ব্যাপারটা আচ্ছা, এরকম বুঝতে বুঝলি, মানে ফলো করা আর কি, যে কাউকে অন্তত ফলো করি। তো এই তো এভারেস্ট বেস ক্যাম্পে গিয়ে পৌঁছালাম ওই দিন। ওই দিন বেশ হেক্টিক ডে ছিল। প্রথমে গিয়ে গোরাকশেপ গিয়ে রুমে চেক ইন করে ব্যাগ রেখে তারপরে আবার বের হয়েছি। তো গোরাকশেপ যাওয়া এবং এভারেস্ট বেস ক্যাম্প যাওয়া এই দুইটা রাস্তাই হচ্ছে তোর কুম্ভু গ্লেশিয়ারের উপর দিয়ে যেতে হয়েছে। আচ্ছা, কুম্ভু গ্লেশিয়ারেরও সেম অবস্থা, ওই ভেঙে ভেঙে পড়তেছিল, আবহাওয়া প্রচন্ড খারাপ ছিল। তো আচ্ছা। আহ এই হচ্ছে অবস্থা। তো রাস্তায় কয়েকজনের সাথে দেখা হচ্ছিল, মোস্টলি ইন্ডিয়ান। ওরা বলতেছিল যে কেউই কালাপাথরে যেতে পারে নাই, তো পরের দিনও যে যেতে পারবে এরকমও কোনো গ্যারান্টি নাই। তো এখানে আমরা বেশ অনেক ছবি টবি উঠালাম, উঠায়ে ওই দিন ব্যাক করলাম, ব্যাক করে কালাপাথরে যাওয়ার সময় তোর ভোর 3টার সময় রওনা দিতে হবে, কারণ আচ্ছা, ওই দিন আমরা সামিটে যাব, যে আবার নেমে আসব, আবার নেমে ব্যাক। এসে হ্যাঁ সকালের নাস্তা করব, নাস্তা করে ওই দিনে আমাদের প্ল্যান হচ্ছে তোর একদম ডিরেক্ট গোরাকশেপ থেকে ফেরিতে আসা, হুইচ ইজ প্রায় 18 কিলোমিটার্স, মানে শুধুমাত্র ওই, হ্যাঁ কালাপাথর ওঠা নামাই কিন্তু 5 কিলোমিটার।
হুম, কালাপাথর শুধুমাত্র উঠবি নামবি এটাই 5 কিলোমিটার, এবং ৫ মিনিট। তোর, হ্যাঁ, তারপরে আবার তোর নেমে আসতে হবে পেরিচে পর্যন্ত, 18 কিলোমিটার রাস্তা। তো এনিওয়ে, আমরা ভোর ৩টার সময় উঠে দেখলাম যে অনেকেই প্রিপেয়ার হচ্ছে। তো বেশ দু একটা টিম যাচ্ছে, ওদের সাথে গাইড টাইড সবই আছে। তো আমরা যেহেতু একা একা আসলে ওইভাবে সাহসেও কুলাচ্ছিল না, সাহসে কুলোচ্ছিল না বলতে, আহ, করা যায়, করা যেত, কিন্তু একটা ব্যাপার কি যে যেহেতু অনেকেই যাচ্ছে, সো আমরা একসাথে যাওয়াটাই ভালো। হুম, তো ওরা অবশ্যই। হ্যাঁ, ওরা কয়েকটা টিম যাচ্ছিল, ২-৩টা টিম যাচ্ছিল, তো আমরাও ওদের সাথে সাথ ধরলাম। তো দেখলাম যে অনেকেই একটুখানি যে সেটাই যে আবহাওয়া খারাপ এজন্য নেমে আসতেছে। ওইদিন রাতে স্নোফল হচ্ছিল, খুব ভালো স্নোফল হচ্ছিল। তো উপরে যে যেতে যেতে যখন দেখতেছে যে না, সকাল অলরেডি, ভোরের আলো ফুটে যাচ্ছে, কিন্তু মানে আহ, আবহাওয়া ভালো হওয়ার কোনো লক্ষণ নাই, তো তখন সবাই ভাবতেছিল যে আসলে এত উপরে যে সেটা কি হবে, এত কষ্ট করে গিয়ে কি হবে। তো সবাই নেমে আসতেছিল। তো অলমোস্ট যখন লাস্ট পার্সনটাও আমাদের ছেড়ে নেমে আসলো, তখন আমরা চিন্তা করতেছিলাম যে আচ্ছা আসছি, একটু কিছুক্ষণ দেখি কি হয়। আচ্ছা, মানে তো আস্তে, আস্তে আগাই সামনের দিকে। হ্যাঁ, আস্তে আস্তে আগাই, দেখি কি হয়, যতক্ষণ আসি চলো গল্প করতে করতে আগাই। তো এই গল্প করতে করতেই আগাতে থাকলাম। দেখি যে পানি, ২টা বোতল ছিল, একটা বোতলের অর্ধেক পানি ছিল, আর একটা বোতল ভুলে রুমেই রেখে গেছি। তো পানিও শেষ ওহ মাই হয়ে আসছে, অবস্থা খারাপ। তো পরে ওই স্নো বোতলে ভরে ওই, আচ্ছা, হ্যাঁ, সোয়েটারের ভিতরে ওকে ঢুকায় আচ্ছা সেটা, হ্যাঁ, গায়ের গরমে আর কি কোন রকম বরফ গুলা গললো, এরকম একটা অবস্থা। হ্যাঁ, দেখতে করতে সার্ভাইভাল হইছে। টেকনিক আর কি, বেয়ার গ্রিলস। হ্যাঁ, মানে পানি অতটাও লাগতো না আসলে, ডিম নিয়ে গেছিলাম একটা, তো খিদা লাগছে, একটা সিদ্ধ ডিম সাথে করে নিয়ে গেছিলাম, সে ডিম খায় সেটা হচ্ছে হচ্ছে বিপদ বলা। ওখানে আসলে ডিম ছাড়া কোনো আরো খাবার শুকায় পাওয়াও যায় যাইতেছে। না। হ্যাঁ, ডিম ছাড়া আসলে কোনো খাবার পাওয়াও যায় না, একটু যে মানে বিস্কিট কেক এই ধরনের কিছু নিব, তো সেগুলাও শুকনা, আর ডিম ছাড়া আসলে ওরকম কিছু পাওয়াও যায় না। তো এখন কি করব? তো পরে একটু খেয়ে সেটে যে পানি এভাবে খাইলাম। খেয়ে পরে অবশেষে অল্প করে আস্তে আস্তে দেখতে দেখতে সামিট পর্যন্ত চলে গেলাম। কিন্তু যাওয়ার পরে আসলে অনুভূতিটা অন্যরকম ছিল। এই যে ছবিতেও দেখা যাচ্ছে না? হুম, তো যাওয়ার পরে অনুভূতিটা অন্যরকম ছিল। কারণ হচ্ছে আ জীবনের একটা অনেক বড় শিক্ষা পেলাম। তো আ অনেকেই আসতে নিয়ে ফিরে গেছে। অনেকে হয়তোবা ঘুম থেকে ওঠেই নাই। অনেকে হয়তোবা মানে চিন্তাই করতেছে না যে খারাপ আবহাওয়ায় যাবো কি যাবো না। হয়তোবা হাল ছেড়ে দিব। এরকম হয়তোবা ভাবতেছে। আর আমরাও ভাবতেছিলাম যে আসবো কি আসবো না, যাবো কি যাবো না। কতদূর পরে যাইতে পারবো? কতদূর যেতে পারবো তাও জানি না। তারপরে একা একা। তো পরে মানে কোনো না কোনোভাবে পৌঁছে গেলাম। এটাই আসলে জীবনের একটা শিক্ষা যে আ আসলে না সেটাই মানে পার্টনারশিপ, সেটাই। পার্টনারশিপ অনেক বেশি ইম্পোর্টেন্ট জীবনে। একজন অবশ্যই। আরেকজনকে সাপোর্ট করা, একজন আরেকজনের খারাপ সময়ে পাশে থাকা, এবং হাল না ছাড়া। কারণ ভবিষ্যৎ আমরা কেউই জানি না। ভবিষ্যৎ সবসময়ই অবভিয়াসলি, অনিশ্চিত। ঠিক আছে? অবশ্যই। এই অনিশ্চিত ভবিষ্যৎ মাথায় নিয়েও যদি আমরা একটা ভালো পার্টনারশিপ করতে পারি, তো তাহলে একটা ভালো ফল আসা সম্ভব। কারণ এই যে অ্যাচিভমেন্টটা এখন আমি তোকে দেখাইতে পারতেছি। তো তাহলে হয়তোবা আমার অবভিয়াসলি। কাছে বলার মতো কোনো স্টোরি থাকতো না যে হ্যাঁ, মানে যে কেউ আমি যায় নাই আ তাহলে কেউ যায়, এরকম একটা কথা হয়তোবা আমাকে বলতে হতো। কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া যে আমার এটা বলতে হচ্ছে না। আমি বলতে পারতেছি যে হ্যাঁ, আমি পৌঁছাতে পারছি। তো তারপরে ওখানে কিঞ্চিৎ কিছু সময়ের জন্য হালকা একটুখানি আমি মাউন্ট কুমোরিকে দেখছিলাম। মেঘের ফাঁক দিয়ে, ভিডিওতে আছে। ছবিও তোলা হয় আচ্ছা। নাই। কিন্তু মোস্টলি এই যে ঢাকাই ছিল। তো তারপরে হ্যাঁ, আমরা ওই ওইদিন, তো ওয়েদার। হ্যাঁ, ওয়েদার খারাপ ছিল একদম। হুম, তো তারপরে নেমে আসলাম গোরাকশেদ থেকে। গোরাকশেদে নেমে এসে আর দেরি করলাম না। ব্যাগ নিয়ে বের হয়ে পড়লাম। ওইদিন বাড়ি ফেরার পালা শুরু। তো তারপরে হুম, ফেরিচাতে গিয়ে পৌঁছালাম। ফেরিচাতে গিয়ে খুব সুন্দর একটা ইভনিং কাটালাম। ওইদিন তো যে বললাম না যে ২-৩ টা গ্রুপ ওরাও ফেরিচাতে গেছে।
তো আমরা ওদেরকে ফলো করতে করতে ওরা যে হোটেলে গিয়ে উঠছে আমরা ওখানে গিয়ে উঠলাম, না উঠেও উপায় ছিল না, কারণ আর কোনো হোটেল খোলাও ছিল না, ওই একটাই খোলা। আচ্ছা, আচ্ছা। তো পরে ওরা অনেক হইচই করতেছিল, এই যে আমরা রুমে বসে এই যে সবাই এভারেস্টের উপর একটা ডকুমেন্টারি দেখতেছিল, আমরাও ওদের সাথে বসে দেখতাম, ওরা বেশ হইচই করতেছিল, তাস খেলতেছিল, মজা করতেছিল। তো মানে ওদের সময় সাথে খুব ভালো একটা সময় কাটলো। তো কেটে বুঝতে পরের দিন পারছি। আমাদের টার্গেট হচ্ছে আবারও 15 কিলোমিটার আসা। তো পেরিচে থেকে আমাদের আজকে টার্গেট হচ্ছে ওই মঞ্জো পর্যন্ত যাওয়া। আচ্ছা। তো পেরিচে থেকে আমাদের রওনা দিয়ে সেটা অনেকগুলা ভিলেজ পার করতে হবে, যে ট্যাং বোচে, না না সরি মঞ্জো না, কাংজুমা পর্যন্ত, মানে নামচে বাজারের ঠিক আগে। আচ্ছা। ওটা প্রায় 15 কিলোমিটার রাস্তা। ওই সব ট্যাং বোচে প্যাং বোচে এগুলো সব পার করে, মানে এই যে রাস্তাটায় যে আমরা ব্যাক করতেছি এই রাস্তাটা কিন্তু নতুন রাস্তা আমাদের জন্য, কারণ আমরা যাওয়ার সময় গেছিলাম অন্য রাস্তা যাওয়ার দিয়ে। সময় হুম, অন্য রাস্তায় গেছি। গোকিওর রাস্তায় গেছি, অন্য রাস্তায় গেছি। তো এই কাংজুমা পর্যন্ত আমাদের রাস্তা ভিন্ন। কাংজুমা থেকে আবার সেম রুট শুরু হয়ে যাবে, সেই নামচে বাজার, মঞ্জো, লুকলা, এভাবে আবার সেম হয়ে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে একটা ত্রিকোণাকার লুপের মতো, বুঝলি? আচ্ছা। তো এখানে তোর পেরিচে ভ্যালি এত সুন্দর, মানে কারণ উপরে আমরা যখন চলে গেলাম তখন জাস্ট গুড়া, সাদা সাদা গুড়া পাথর, সাদা স্নো, এগুলাই। বাট পেরিচের বিষয়টা কি, যে তোর তুই কালো রঙের পাথর দেখবি, হালকা সবুজ পাথর দেখবি, স্নো ক্যাপ পাথর দেখবি, ধূসর পাথর দেখবি, সেই সাথে একটু ছোট ছোট ঘাসও আছে, মানে সবকিছু মিলিয়ে পেরিচে ভ্যালি এক অসাধারণ জিনিস, ঠিক আছে? তো এখানে আচ্ছা, আচ্ছা। অল্টারনেট ওয়ে আছে, সেটা হচ্ছে পেরিচে অথবা ডিংবোচে, দুইটার যে কোনো একটা, মানে সেম রুট, পাশাপাশি গ্রাম। জাস্ট হচ্ছে হ্যাঁ, হুম, জাস্ট হচ্ছে তোর মানে তুই যে কোনো ভিলেজ দিয়ে যেতে পারিস, সমস্যা নেই, দুইটা সেম রাস্তা। তো আমরা পেরিচেটা চুজ করছিলাম জাস্ট এই ভ্যালিটা দেখার জন্য, এবং মানে ভ্যালিটা আসলে নিরাশ করে নাই। অনেক ভিডিও দেখে অনেক ডিসিশন নিয়ে আমরা ডিংবোচের বদলে পেরিচে দিয়ে যাওয়ার ডিসিশন নিয়েছিলাম, এবং শেষ পর্যন্ত এটা হতাশ করে নাই, ডিসিশনটা ভালো ছিল। এ দেখ ছবিগুলো, মানে অসাধারণ কিছু ভিউ ছিল। তো পরের দিন ওই আমাদের কিন্তু ওই বেস ক্যাম্প থেকে সেই যে বৃষ্টি ধরছে, আর কিন্তু বৃষ্টি মানে আমাদের এখন পুরা ওয়েদার হচ্ছে বৃষ্টির মধ্যে। হ্যাঁ, বৃষ্টি চলতেই আছে। তো তারপরে আর কি ওদিন ভালোভাবে গিয়ে পৌঁছালাম কাংজুমা, তারপর কাংজুমা থেকে এসে তোর মঞ্জোতে পৌঁছালাম, মঞ্জো থেকে এসে লুকলায় পৌঁছালাম। মেইন যে আমাদের স্টোরিটা শুরু হলো সেটা হচ্ছে তোর এই যে 17ই জুন। আচ্ছা। 17ই জুন আমাদের হচ্ছে ওই লুকলা থেকে ব্যাক করার ফ্লাইট, যে হ্যাঁ আমরা লুকলা থেকে ব্যাক করব কাঠমান্ডুতে। তারপরে তোর কাঠমান্ডুতে হয়তো বা কিছু টাইম স্পেন্ড করে দেন ব্যাংককের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আচ্ছা, আচ্ছা। কাঠমান্ডুতে আমাদের কিছু প্ল্যান ছিল, যে দরবার স্কোয়ার একটু ভালো করে ঘুরবো, হুম, হুম, হুম। কাঠমান্ডুর আশেপাশে আরো কি কি আছে এগুলো ঘুরবো, এই জন্য কিছু সময় রাখছি। বাট মানে আসলে এই যে বললাম যে সবকিছু প্ল্যান মতো হয় না, এত প্ল্যান করে গেছি, এত ইটিনারি সাজায় গেছি, বাট কোনো কিছুই প্ল্যান কাজ করে নাই। লাস্টে গিয়ে আমাদেরকে ডিজাস্টার ম্যানেজমেন্ট করতে হয়েছে। যে 2 দিন আমরা কাঠমান্ডু ঘোরার জন্য এক্সট্রা রাখছিলাম, যে 17 তারিখ কাঠমান্ডু গিয়ে পৌঁছাবো, 18, 19, 20 তারিখে আমাদের হচ্ছে ফ্লাইট। 2 দিন আমরা রাখছি ফ্লাইট। একটু কাঠমান্ডু রিল্যাক্সে ঘোরার জন্য, কিন্তু সেটা হইলো না, আমাদের ওই 2 দিনের ট্র্যাক করতে হলো, কারণ ফ্লাইট মিস হয়ে গেল। আর ফ্লাইট মিস হয়ে গেল, এখন আমাদের সাথে আরো যারা ছিল অনেকেই দেখতেছি যে 4 দিন 5 দিন হলো ওয়েট করতেছে, ফ্লাইট পাচ্ছে না। অবশেষে বেশি টাকা, অন্য ফ্লাইট ধরার জন্য বেশি টাকা খরচ করে দেখা যাচ্ছে যে অনেকে হেলিকপ্টারও নিতে হচ্ছে অনেককে। আমরা বসে আচ্ছা, আচ্ছা। থাকলাম না, আমরা তো রওনা দিলাম যে দেখি ট্রেকিং করেই যাব কত দূর যাওয়া যায়। ওই দিন আসলে খুব একটা ছবি টবি তোলা হয়নি, মানে ওই দিন আসলে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে আমাদেরকে আহ 12 না কত কিলোমিটার যেন, তা আবার আপহিল রাস্তা আসতে হবে তোর লুকলা আচ্ছা। থেকে খামডাডা, মোস্টলি আপহিল রাস্তা, ঠিক আছে? তো আমাদের ওই রাস্তা পার হতে হবে, আমাদের হাতে সময় আছে 8 ঘন্টা দিনের আলো। দিনের আলো।
দিনের আলো ৮ ঘন্টা আছে। আমরা সকাল তোর হচ্ছে 10:30টার সময় খবর পাইছি যে হচ্ছে আমাদের ফ্লাইট ক্যান্সেল। আমাদের দিনের আলো হাতে আছে ৮ ঘন্টা। তো পরে কি মানে হইলো আমাদের ক্যান্সেল ক্যান্সেল হওয়ার কারণ? ক্যান্সেল খারাপ আবহাওয়া। আচ্ছা, ওয়েদারের জন্য। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ওয়েদারের জন্য তোর একটুখানি মেঘ হলেই তো শর্ট শর্ট রানওয়ে না, হুম, ল্যান্ডিং হুম, করা হুম। তো কষ্ট। অনেক রিস্ক ল্যান্ডিং প্লাস ঠিকঠাক মতো করতে না পেরে তো ক্র্যাশ করে অনেক প্লেন। তো এজন্য আমাদেরকে মানে করে দিল, ক্যান্সেল করে দিল। তো আমরা পরে ওখান থেকে রওনা হলাম। সাথে সাথে আর দেরি করলাম না, দেখলাম যে ট্রেকিং করাই লাগবে, তাড়াতাড়ি রওনা হলাম। তো রওনা হয়ে আমরা তোর একটা ভিলেজ পর্যন্ত এসে সেরে দেখি যে ভুল রাস্তায় যাচ্ছি, 3 কিলোমিটার রাস্তা আপহিল চলে গেছি, ভুল রাস্তা। হাই মানে তো আরো তো অবস্থা খারাপ, মরার ঠিক উপর। আছে। হ্যাঁ, মরার উপর খরা ওঠা, ব্যাপারটা এরকম। তো এখন আমি আমি মনে কর যে হচ্ছে মেয়ে মানুষ একটু মানে শান্ত মস্তিষ্কের হয়, বাট ছেলে মানুষ তো মনে কর যে একটু একটু তাদের মেজাজ টেজাজ একটু বিগড়ে যায়, এটাই স্বাভাবিক। এখন আমাকে ফার্স্ট অফ অল ডিজাস্টার ম্যানেজমেন্টের এই দিকটাও সামলাতে হচ্ছে, সেকেন্ড অফ অল দেখা যাচ্ছে যে তাকেও আমার হ্যান্ডেল করতে হচ্ছে। তো সবকিছু মিলিয়ে একটু প্রেসার হয়ে যায়। তো তারপরেও এখন কিছু তো করার নাই। এখন রাস্তা না, ভুল আরো মানুষের হয়, আমাদের তো একার না। ট্রেকিং এ বাইর হলে রাস্তা ভুল হবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়, যে অন্য মানুষেরও ভিডিও দেখি, সবারই ভুল হয়। তো তাই বলে কি আমাদের ওই জায়গায় বসে থাকা হইতেই পারে লাগবে? সেটাই, না। হতেই পারে, এটা খুবই নরমালি নিতে হবে। এটাই আমার মনে হয় যে ডিজাস্টার ম্যানেজমেন্টের সবচেয়ে মানে ভালো টেকনিক, যে যাই ঘটুক জীবনে সেটা খুব নরমালি নিয়ে সেটাকে মানে ভুলে গিয়ে সামনে আগাইতে হবে। এটা হচ্ছে এক্সাক্টলি, মানে ব্যাপারটা হচ্ছে যে যেটা হইছে ভালোর জন্য হইছে, আরো খারাপ কিছু হইতে এক্স্যাক্টলি, পারতো, আরো খারাপ কিছু হতে পারতো। এটা আমি হইতে পারতো। ভাবলাম, এটা আমি ভেবে মনে কর যে আমরা আবারই করলাম। তো তারপরে যখন আমি রাইট ভিলেজে এসে পৌঁছালাম সোমারে, তো ওখানে আমি এসে পৌঁছানোর পরে ধর যে হচ্ছে ওই ইয়াকের ধাক্কে লেগে আমি নিচে খাদে পড়ে গেলাম, প্রায় তোর 10 মিটারের মতো খাদে আমি পড়ে গেলাম। 10 মিটার কিন্তু প্রায় মানে কি 30 ফিট, 35 ফিট। মানে মানে কি পড়েই গেছোস? হ্যাঁ, পড়ে গেলাম। মানে এবং খাত তুই ছিল? দেখবি যে আমার যে এক্সট্রা এপিসোড যেটা বানাইছি, এক্সট্রা হুম, এপিসোডে হুম। কিন্তু আমি খুব বেশি ক্যামেরার সামনে আসি নাই। এটার পেছনে এটাই কারণ ছিল, কারণ না, ছাদে পড়ে যাওয়ার পরে আমার মাথা এই পরিমাণে ফুলে যায়, আমি মাথা এবং চোখ আমার ফুলে যায়। তবে আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমি যে ধারালো পাথরগুলোর উপরে পড়ছিলাম, আমার এতটুকুও কাটাছেঁড়া হয় নাই। আমার কাটাছেঁড়া হয় নাই। এটা হচ্ছে আমি চিন্তাই করতে পারি না। আমি যে ওখান থেকে ওই ধারালো ওই গোলার উপরে পড়ে সেরে আমি যে আমার কোনো কাটাছেঁড়া হবে না, আমি জাস্ট মাথায় একটু ব্যথা পাবো, আমি এটা চিন্তাই করি না। আমি না মানে আমি যখন পড়ে গেলাম, যখন আমি হচ্ছে পড়ে যাওয়ার পরে আমি কিছুক্ষণ আমি তাকাইতেছিলাম না। আমি একটু পরে যখন আমি তাকানোর পর আমি কনফিউজ যে আরে বাবা আমি আমি এখনো বেঁচে আছি। না, সেটাই, ব্যাপারটা মানে এরকম। ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু অনেক একটা, হ্যাঁ। মানে আসলে তো এখান থেকে অনেক বাজে কিছুই হইতে পারতো। হ্যাঁ, সেটাই। তো হয়তোবা এই সবকিছুর মাধ্যমে প্রথমত তোর ফ্লাইট ক্যান্সেল হলো, দ্বিতীয়ত ভুল রাস্তায় গেলাম, তৃতীয়ত আমি পড়ে গেলাম। এই সবকিছুর মাধ্যমে হয়তোবা কোনো বড় কোনো বিপদ থেকে আমাদেরকে বাঁচানো হলো। আল্লাহ এটাই করে। আমি এটাই বিশ্বাস সেটাই। করি যে ছোট কিছুর বিনিময়ে ছোট বিপদ দিয়ে হয়তোবা বড় কোনো বিপদ থেকে আমাদের বড় কিছু, বাঁচানো এক্সাক্টলি, হয়েছে। এক্সাক্টলি। হ্যাঁ। আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা অনেক বড় একটা বিপদ। বাট অনেক বড় বিপদ হয়তোবা হিডেন ছিল যেটা আমরা দেখতে পাই না। অবশ্যই। ঠিক আছে? তো পরে সেটাই আসলে, হুম, তো মানে এই সেটাই তো অনেক খারাপ খারাপ কিছু হইতে পারতো, কমেন্ট করতে গেছে ইভেন, মানে যাই হোক। সেটাই, সেটাই। হুম, তো পরে ওইদিন আমরা আহ, মানে 6 ঘন্টার মধ্যে, আমি জানি না কেমনে 6 ঘন্টার মধ্যে ওই রাস্তা পার করছিলাম। কিভাবে করছিলাম, আমি ওই পড়ে যাওয়ার পরে আমি খুব খুব ভালোভাবেই ব্যথা পাই। আমি হয়তোবা পারতাম ব্যাগ নিয়ে, কাঁধে 15 কেজির ব্যাগ ছিল, আমি হয়তোবা পারতাম ব্যাগ নিয়ে ট্রেডটা শেষ করতে। বাট আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি নিজেকে স্পিড আপ করতে চাই তাহলে আমার কারোর হেল্প দরকার। তো পরে আচ্ছা। আমাদের সাথে ঘটনাক্রমে রাস্তায় এক আঙ্কেলের দেখা হয়।
তো ওর ব্যাগটা খালি ছিল। ও পোর্টারের কাজ করে না, ওর নিজেরই কিছু একটা বিজনেস আছে। আমাদের অবস্থা খারাপ দেখে ও বললো যে আচ্ছা তোমাকে আমি ব্যাগটা টেনে দিব, তুমি আমাকে কিছু রুপি দিও। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি যা চাও তাই দিব, তুমি আমাদের ব্যাগটা নিয়ে থামড়াটা পৌঁছায় দাও। তো ও ব্যাগ নিয়ে দৌড় দিল, আমরা ওর পিছে পিছে দৌড় দিছি, এবং মানে অদ্ভুত ভাবে 6 ঘন্টার মধ্যে, 8 ঘন্টার রাস্তা আমরা 6 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি আফিল রাস্তা। তো আপিল রাস্তা ছিল। পৌঁছে যাওয়ার, হ্যাঁ আফিল, মোস্টলি আফিল ছিল, কিছুটা কিছু কিছু জায়গায় ডাউনহিল ছিল, বাট মোস্টলি আফিল। হ্যাঁ, 12 কিলোমিটার রাস্তা। তো হামদাটা গিয়ে পৌঁছানোর পর পরের দিন আমরা প্রথমে জিপে করে অর্ধেক আসলাম, তারপরে আবার জিপ চেঞ্জ করে আবার অর্ধেক আসলাম, মানে তোর 50 কিলোমিটার আসতে 6-7 ঘন্টার মতো লাগছে। 50 কিলোমিটার রাস্তা তো এখান থেকে এখানে দেয় যায় সোজা রাস্তা, বাট পাহাড়ি রাস্তা, রাস্তা খারাপ, আহ, রাস্তার মধ্যে চাকা বারবার আটকে যাচ্ছিল, সবকিছু মিলিয়ে মানে অনেক দেরি হয়ে যায় আমাদের। তো তারপরে পরের দিন ওই দিনই আমরা হচ্ছে জিপে করে কাঠমান্ডুতে রওনা দিলাম, মানে 3বার করে জিপ চেঞ্জ করতে হয়েছে। এই তো মোটামুটি এভারেস্ট বেস ক্যাম্পের গল্প। আর বাকিটা যাই হোক, তোর আসলে সবকিছু ভিডিও তৈরি আছে। হুম। গল্প, আসলে আমরা গল্প শুনলাম। আসলে মানে ব্যাপারটা যে স্ট্রাগলিং, তারপরে যে কষ্ট, মানে সবকিছুর পরে এইগুলা ছিল বিধায় যে আলটিমেটলি একটা কিন্তু এই যে রেজাল্ট আসছে, মানে একটা সুন্দর একটা মনে কর যে, ওইটাই। মানে আলটিমেটলি এগুলা ছিল যার ফলে এত সুন্দর কিছু মেমোরিজ আসছে। তারপরে মানে সত্যি কথা সেটাই। জীবনে বলার মতো কিছু মেমোরিজ আসছে, হ্যাঁ, কিন্তু এই কষ্টগুলো, সবচেয়ে বড় জিনিস কষ্টগুলো কি, সবচেয়ে বড় জিনিস কি, এই কথাগুলো আমি ভিডিওর মধ্যেও বলছি। আমি আসলে লাইফের যে লিসন গুলা শিখছি হাতে কলমে, প্রথমত তোর চোলা পাসের দিন একটা লিসন শিখছি, তোর কালাপাথরে যেদিন উঠলাম সেদিন একটা লিসন শিখছি, এই যে ফ্লাইট ক্যান্সেল হয়ে যাওয়ার পরে তো আরো বড় একটা লিসন শিখলাম। ঠিক আছে, যে এই যে এই লিসন গুলা আসলে আমাকে রিয়েল লাইফের প্রবলেম গুলা নিয়ে ডিলিং করতে অনেক বেশি হেল্প করছে। এটা আমি আসলে যখনই পাহাড়ে গেছি আমি কিছু না কিছু অভিজ্ঞতা আমার ঝুলিতে নিয়ে আসছি, এবং কিছু না কিছু গল্প আমি নিয়ে আসছি, এবং সেই জিনিসগুলা, সেই আহ, সেই প্রবলেম সলভিং এর অভিজ্ঞতাগুলো আমি আমার রিয়েল লাইফে কাজে লাগায় আমি সেটা থেকে বেনিফিট পাইছি। এই জন্য আমি বারবারই পাহাড়ে ছুটে যাই, এবং আমি সামনেও যেতে চাই ছুটে। না সেটাই, মানে আসলে আমরা এই লার্নিং গুলো আমাদের মানে আমরা যে জাস্ট ঘুরতে যাই দেখি বা মানে ব্যাপারটা এরকম না, এখান থেকে অবশ্যই হুম, লার্নিং এ অনেক কিছু আছে, এবং সেই লার্নিং গুলা নিজেদের লাইফে কাজে লাগানো সেটাই। অনেক বড় একটা হচ্ছে মেইন একটা পার্ট, মানে লাগানো হ্যাঁ, উচিত। যাই আমি হোক, মেইনলি মানে আসলে এই কারণেই যাই। আমি মেইনলি আমার আমার যখন মনে হয় যে হ্যাঁ আমি অনেক এক্সস্ট ফিল করতেছি, আমি আমি কিছু শিখতে চাই, আমার নতুন কিছু আহ, জিনিস আমার ভান্ডারে যোগ করা প্রয়োজন, তখনই আমি পাহাড়ে ছুটে যাই। বাট এটা এটা তো গেল একটা জার্নি, বাট আমার মানে থাইল্যান্ডের জার্নি গুলা আরো বেশি আমি জানি না আজকে তোর সময় আছে কিনা, যদি সময় হয় হয়তো বা অন্য কোনো আড্ডায় এটা নিয়ে ডিসকাস করা যাবে। তো থাইল্যান্ডের জার্নি গুলা আরো বেশি মানে এক্সট্রিম, কারণ আচ্ছা, এটা ঠিক যে হিমালয়ে তোর আহ, হিমালয়ের জার্নি গুলা যারা করে তারা বলে যে হ্যাঁ এটা এক্সট্রিম, বাট আমি বলবো যে থাইল্যান্ডের জার্নি গুলা অনেক বেশি টেকনিক্যাল। তোর হিমালয়ে তুই আমাডাবলামে উঠবি, আমাডাবলামে উঠতে তোর যে পরিমাণ টেকনিক্যাল স্কিল দরকার, তো থাইল্যান্ডের একটা 300 মিটারের পাহাড়ে উঠতে তোর সিমিলার টেকনিক্যাল স্কিল দরকার হবে। আচ্ছা, তো এই জন্য এখানে টাফ। প্লাস তোর তুই যখন হিমালয়ে যাস, তোর ওখানে টেম্পারেচার, শীতের শীতের দিন শীতকাল ঠিক আছে, অতটা সহ্য হয় না। কিন্তু থাইল্যান্ডে যখন আমি হাইক করি, এই পরিমাণে হিউমিড আবহাওয়া, এই পরিমাণে গরম, এই গরমের মধ্যে মানে ধৈর্য ঠিক রেখে মাথা ঠিক রেখে এটা ইটসেলফ একটা চ্যালেঞ্জ, ইটসেলফ একটা স্বাভাবিক। চ্যালেঞ্জ। আমি যদি অল্টিটিউডটাকে দূরে রাখি, এখন পর্যন্ত থাইল্যান্ডে তোর হচ্ছে আমি 1300 মিটার 1200 মিটার এরকম ক্লাইম্ব করছি, বাট এখানে আমাকে আমার যে টেকনিক্যাল নলেজ গুলা যে আমার খাটাইতে হয়েছে এগুলো আমার এভারেস্ট বেস ক্যাম্পে গিয়ে খাটাইতে হয় নাই। সেই দিক থেকে তুলনা করলে আমি বলবো যে এই জার্নি গুলো অনেক বেশি ডিফিকাল্ট ছিল। বিশেষ করে আমি লাস্ট লাস্ট যে ক্লাইম্বটা করে আসছি, আমি ছোট্ট একটা ক্লিপ ইয়েতে দিছিলাম, ফেসবুকে হুম, দিছিলাম। হুম। মূল মূল ভিডিও আসবে। একটা তোর ইয়েতে গেছিলাম ক্লাইম্ব করতে, তারপরে একটা কেভে গেছিলাম। কেভটা তোর মনে কর যে একদমই মিস্টেরিয়াস একটা কেভ, খুবই সুন্দর কিছু ভিডিও আসতেছে সামনে। এই তো। আচ্ছা, তাহলে আমরা ওয়েট করতেছি সেই ভিডিওগুলো দেখার জন্য।
আচ্ছা, এটা আরেকটা ভাবতেছি। সেটা হচ্ছে এখন ফিউচার প্ল্যান কি? ফিউচারে কই যাবি? আমরা তো শুনতেছিলাম একটা পাহাড়ে যাইতেছস। ফিউচার প্ল্যান আসলে থাইল্যান্ডে আমি যা কিছু করতেছি এটা বলতে পারিস যে আসলে প্রস্তুতি, বসে না থেকে আসলে প্রস্তুতি নেওয়া। আমি মেইনলি আমার আমার ড্রিম আসলে অনেক দূর। আমার সেভেন সামিট যাক নিয়ে আল্লাহ, একটা প্ল্যান আছে। আমি জানি না আল্লাহ। আমি ফিনান্সিয়ালি কতটুকু সেটা মানে সাপোর্ট করতে পারবো, বাট আমি আসলে চেষ্টা করতেছি যে আমার কন্টেন্ট গুলা দিয়ে যদি আমি কোনোভাবে মানে সেরকম স্পন্সরের দৃষ্টি আকর্ষণ করতে পারি, তো তাহলে আমি আমি আমার সেভেন সামিট নিয়ে বড় একটা প্ল্যান আছে। এটাই কিলিমানজারো নিয়ে না, চিন্তা করতেছি। এটা জাস্ট সময়ের ব্যাপার। কিলিমানজারো এখন যাওয়া আসলে জাস্ট সময়ের ব্যাপার, কারণ আমার ল্যাবেও কিছু ব্যস্ততা চলতেছে। এটা জাস্ট সময়ের জন্য থেমে আছে, এই আর কি। মানে আমি এখন এই তার মুহূর্তে মানে থাইল্যান্ডের আমরা এক্সপেক্ট পারতেছি করতে না। পারি যে খুব শীঘ্রই মানে খুব শীঘ্রই তাহলে হচ্ছে হ্যাঁ সে হ্যাঁ, আমরা কিলিমাঞ্জারো। ইনশাল্লাহ। তোর কিছু 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 জার্নি হয়তো বা অ্যাফোর্ড করা পসিবল। কিছু কিছু জার্নি যেমন তোর কিলিমানজারো হোক, বা তোর হচ্ছে আহ, রাশিয়ার যেটা এলব্রুস হোক, কিছু কিছু আছে যেটা হচ্ছে তোর ফিনান্সিয়ালি করা, মানে টাকা পয়সা গুছা যাওয়া পসিবল, বাট কিছু কিছু জায়গা আছে যেমন হচ্ছে তোর অ্যান্টার্কটিকার যেটা, তারপরে হচ্ছে ইন্দোনেশিয়ার একটা আছে খুবই রিমোট একটা আইল্যান্ডে, তো তারপরে এভারেস্টের কথাই বল। এই জিনিসগুলো আসলে মানে স্পন্সর ছাড়া খুবই টাফ। অস্ট্রেলিয়ারটাও হয়তো বা নাগালের মধ্যে আছে, বাট তোর স্পন্সর ছাড়া কিছু কিছু ক্লাইম্ব করা খুব টাফ হয়ে যাবে। তো আমি চেষ্টা করতেছি যথাসম্ভব ভালো কাজ দেওয়ার, যথাসম্ভব প্রমিসিং কাজ করার। তো আমার কাজগুলো যদি কারো কাছে প্রমিসিং মনে হয়, কারণ আমি দেখছি যে বাংলাদেশে আসলে ট্রাভেল সেক্টরে আসলে অনেক ভিডিও তৈরি হয়, ট্রাভেল সেক্টরে অনেকে কাজ করতেছে আসলে, এত বেশি মানে ওভার স্যাচুরেটেড হয়ে গেছে ট্রাভেল সেক্টর যে ঘরে ঘরে ট্রাভেল ব্লগার। আমার হাতে একটা ফোন আছে, আমি কোথাও একটা ঘুরতে গেছি, আমি ট্রাভেল ব্লগার হয়ে গেলাম। ঠিক আছে, বাট আমি যেটা চেষ্টা করতেছি যে একটু ভিন্ন ধাঁচে কাজ করার, কারণ ট্রেকিং হাইকিং আমার নিজেরও খুব পছন্দের একটা কাজ। এই কাজটা করে আমি খুব মজা পাই, আমার ভালো লাগে, আমার আত্মার শান্তির একটা কাজ। তো আমার আত্মার শান্তিটাকে আমি মানে সবাইকে এনকারেজ করার কাজে আমি ব্যবহার করতে চাচ্ছি। তো যদি আমার আপনারা যারা লাইভ দেখতেছেন, যদি আপনাদের কাছে আমার কাজগুলো ভালো লেগে থাকে, আপনাদের যদি প্রমিসিং মনে হয়ে থাকে, আহ আপনারা যদি চান মেলোস লাইফের সাথে কাজ করতে পারেন, এবং আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে আমি টপ ক্লাস কিছু কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারবো। এটাই না, আমার সেই সেটা তো প্যাশনটা অবশ্যই আছে। অলরেডি হচ্ছে আমরা অলরেডি কিন্তু মানে সেটা অলরেডি দেখছি। মানে ভিডিও দেখছি অলরেডি। তারপরে হচ্ছে যাই হোক, সবকিছু মিলে হচ্ছে আসলে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আগামীর মানে যে প্ল্যান আছে যা হচ্ছে মানে কি বলবো মানে সামনের দিনগুলোর জন্য। আর হলো এই তো। আর বাংলাদেশে আসলে দেখা হবে, বাংলাদেশে একসাথে ঘোরা হবে থাইল্যান্ডে বাংলাদেশে না যাওয়া পর্যন্ত। থাইল্যান্ডে অবশ্যই আসবি সামনে, ইনশাল্লাহ তখন অবশ্যই হ্যাঁ, দেখা হবে। ইনশাল্লাহ। এটাই। সেটা তো অবশ্যই। তো সেই পর্যন্ত আসলে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা, আমাদের জন্য দোয়া করবি। আমরাও যেন আরো কিছু মানে যতটুকু দেখছি আরো কিছু যেন দেখতে পারি। ঠিক অবশ্যই আছে। ইনশাল্লাহ। আর ইন্ডিয়া নিয়ে কিন্তু তুমি বলছিলা প্ল্যান করবা, ওই গ্রেট লেক কিন্তু তোমার জন্যই থেকে আছে। ঠিক আছে, কাশ্মীর প্ল্যান করো, আচ্ছা, গ্রেট গ্রেট। লেক। আমি কিন্তু সিরিয়াস। ঠিক আছে। এই বছর কি সম্ভব? আজকে অলরেডি হচ্ছে ৬-১২, আজকে এই বছর মনে হয় আর সম্ভব না, না? হুম, আমরা তো ১ বছর হলো প্ল্যান করতেছি গ্রেট লেকস নিয়ে। ১ বছরও হয় নাই। না সেটা না, না, এই বছরে কি সম্ভব আর? আগস্টে কি আর সম্ভব? তোর মেইন জুলাই সিজনই হচ্ছে সেপ্টেম্বর। সেটাই তো গ্রেট বলতেছে, লেকস এর জুলাই আগস্ট। সেপ্টেম্বর। তো যাই হোক, প্ল্যান কর যদি সেরকম। আমার অক্টোবর পর্যন্ত ভিসা আছে। এই জন্য বলছি। ওঠাই যদি এখন টাইমে মিলে যায়, তোর সাথে আমার সাথে যদি টাইমে মিলে যায়, তাহলে আমি সেটাই হাইলি আমি হাইলি এখন ফুল এক্সাইটেড। ফ্রি। হ্যাঁ, আমি হাইলি এক্সাইটেড কাশ্মীর গ্রেট লেকসটা করার জন্য। এটা ওয়ান অফ মাই ড্রিম প্লেস where I সবারই। want to go। সেটাই। তো এটাই। দেখ,
সমস্যা নাই, মানে সেটাই বললাম, যদি মানে যদি সবকিছু পজিটিভ হয়। মেইনলি আমার থেকে তোদের চ্যালেঞ্জিং মনে হয় ব্যাপারটা একটু বেশি। আমার চ্যালেঞ্জিং যে ব্যাপারটা এটা সবসময় থাকবো, আজীবন থাকবো। তো ওইটা থেকে তোদের, কারণ ওইখান থেকে এপ্লাই করে ভিসা পাওয়া, এখানে মনে হয় একটা প্রসিডিউর না, আছে না? এখান থেকে তোর ভিসা পাওয়া খুব একটা টাফ বিষয় না। এখান থেকে আসলে সেটা হচ্ছে ফ্লাইট খরচটা ডাবল, কিছু কিছু ক্ষেত্রে ৩ ডাবল। বাংলাদেশ থেকে ফ্লাইট খরচ ইন্ডিয়ার কিছুটা কম। ব্যাংকক থেকে কাশ্মীরের ফ্লাইট খরচ দেখলাম অনেক বেশি। এটা একটা ফ্যাক্টর। ওইটাও আসলেই না। দেখা যাবে যে টাইমটাই মেইন ফ্যাক্টর। হ্যাঁ, টাইমটা মেইন ফ্যাক্টর। টাইমটা মেইন ফ্যাক্টর। কারণ হচ্ছে আমি তো বললাম আমার কি বলবো? না, আমি না সেটাই, যেহেতু মানে হইতেছে যে যদি তোরা ফ্রি থাকিস তাহলে ওইভাবে আমারে একটু ওইভাবে বললে হবে, আমি ওইভাবে এদিক থেকে অ্যারেঞ্জ করলাম, আমরা প্ল্যান করতে পারি। হ্যাঁ, সেটাই বললাম যে তোমরা এখন একসাথে তোদের প্ল্যান টাইমটা করো। যদি হয় দেন আমিও হচ্ছে মানে আমিও মুভ করলাম। ঠিক আছে, আমার এখন আমার কোনো প্যারা নাই, আমি এখন পুরাই হুম। চিল আছি। ঠিক আছে, অক্টোবর পর্যন্ত ভিসাও আছে। সো ঠিক আছে। সবকিছু মিলে গরিব ভাইয়ের সাথে একটা ট্যুর আমরা প্ল্যান করতে পারি কাশ্মীরে। হ্যাঁ, দেশে না দেখি হোক, দেশের বাইরে। এই তো। যাই হোক, এটা আমার জন্য দোয়া করবি ইনশাল্লাহ। মানে অনেক কথাবার্তা হইলো, অনেকগুলা মেমোরিজ দেখলাম। অসংখ্য হ্যাঁ, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ মানে সামনে কিছু মানে আরো ট্রিপ দিয়ে আশা করি আর একদিন আমরা আড্ডা দিব, সেটা হইতেছে তোর থাইল্যান্ড ইনশাআল্লাহ। বেস। টাইম এসব না, কিছু এটা আমি ম্যানেজ আমি করতে হবে। সত্যি বলতে চাই। তুই তুই আমাকে আরেকদিন ডাকিস। আমি থাইল্যান্ড বেস গল্পগুলা বলতে চাই। কারণ থাইল্যান্ড নিয়ে আসলে বলার জন্য হিউজ স্টোরি আছে আমার কাছে। হিউজ না, স্টোরি। এক্স্যাক্টলি, বলাই কিসের জন্য বলবো? আমার আমার আমরা কেউ কিন্তু ইন্টারভিউ নিতে আসলেও খালি বেস ক্যাম্পের কথা শুনতে চায়। কেউ কথা বলতে আসলে খালি বেস ক্যাম্প। আরে ভাই, ঠিক আছে, সমস্যা নাই। বাট কিছু আছে যে আউট অফ সাইট অনেক জিনিস আছে। হ্যাঁ, আউট অফ হ্যাঁ। সাইট না, এক্সাক্টলি সত্যি কথা। মনে করো যে আমিও জানতাম না। আমি তোর ভিডিও বা মানে ওই কনটেন্ট গুলো দেখার পরে চিন্তা করলাম। তারপরে আমার চিন্তা আসছে যে আসলে তো প্রত্যেকটা দেশেই তো ছোট বড় একটা না একটা পাহাড় আছেই। প্রত্যেকটা তুই কান্ট্রিতে মোটামুটি থাইল্যান্ডে আছে। থাইল্যান্ডে তুই যেদিক তাকাবি সেদিকেই পাহাড়। সিরিয়াস, আই এম সিরিয়াস। যেদিক সেটাই, তাকাবি সেটাই সেদিকেই বললাম যে পাহাড়। ঠিক আছে, কিন্তু রাস্তার আমরা মোড়ে আমরা মোড়ে একটা করে পাহাড়, তুই জানোস? রাস্তার মোড়ে মোড়ে একটা করে পাহাড়। আই এম সিরিয়াস। এক্সাক্টলি, বাট কেউ এক্সাক্টলি। জানে না দেন আমরা এটা। সবাই যে না শুধু আমরা এক্সাক্টলি আমরা থাইল্যান্ড মানেই মনে করি যে পাতা বিচ টিচ, ঠিক আছে, এই মানে প্ল্যান করি বেশ। বাট না, এই জন্যই মানে আমি এরপরে আরেকদিন আড্ডা বা লাইভ মানে আরেকদিন আড্ডা দিব জাস্ট এই বেসটার মানে এই টপিকটার উপর, যে থাইল্যান্ড শুধু মানে পাতা বিচের জন্য না, মানে হাইকিং ফ্রিক যারা আছে আমরাও যাইতে পারি। তো হাইকিং এর জন্য মানে ওই দিন হাইকিং আমরা এর মেইনলি তোর কাছ থেকে থাইল্যান্ড হাইকিং এর জন্য স্বর্গ, বুঝলি? সেটাই বললাম যে ওইদিন আমরা একটা মানে মানে তোর কাছ থেকে ওইখান থেকে মানে সাজেশন পুরো একটা প্ল্যান নিব যে থাইল্যান্ডে যে আমরা মানে কিভাবে প্ল্যান করতে পারি, কোথায় কোথায় হাইকিং হাইকিং বেস, করা তারপর যেতে কই পারে। কই যাইতে পারি, কেমন মানে কস্ট লাগবে, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে পুরা একটা মানে আড্ডার হুম, ব্যবস্থা আমি করতেছি। দেখি এই মাসে না হোক সামনের মাসে ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই তো। জানাবো। তো যাই হোক, আর মেইনলি হচ্ছে আমি আরেকটু বলি, সেটা হচ্ছে লাস্টে যে হুম। ঈশিতা মানে ওদেরই বলতেছি, কারণ ঈশিতা সাদি সাদি আমার স্কুল ফ্রেন্ড বলতে একবারে হচ্ছে ক্লাস ওয়ান এর ফ্রেন্ড। ঈশিতার সাথে আমার পরিচয় হয়েছে স্কুল লাইফেই, মানে দুইজনই আমাদের ফ্রেন্ড। তো এটা সত্যি খুব মানে আমার দিক থেকে আমি খুব লাকি যে মানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম একটা ট্যুরমেট পাওয়া, মানে এখনো ট্যুর দেই নাই তো, যাই হোক আড্ডা দেওয়া ট্যুরমেট পাওয়া দুইজনই অনেক লাগে। আমি সাদিক আসলে যদি সাদি যদি থাকে আমি ওরে বলবো যে স্ক্রিনে আসার জন্য, জাস্ট হাই হ্যালো দেওয়ার জন্য। আফটার এ লং টাইম মানে কথাবার্তা হয় না, অনেকদিন দেখা হয় না। তো ও যদি সাথে পাশে থাকে আর একটু ডাক দে, দেখা অন্তত দেখা হোক। তো দুইজনই ফ্রেন্ড, তো খুব ভালো এইখানেই আছে। লাগলো। এই তো। আর তোদের কই হ্যাঁ, হ্যালো। বন্ধু, হ্যাঁ, কি হচ্ছে, অবস্থা? কেমন আছো? এই এই তো তো আছি আলহামদুলিল্লাহ, অনেকদিন ভালো, পর। ভালো। খবর কি তোর? এই তো ভালো। সব চলছে। তোমার সাথে যাই কথা হোক, বলতে ভালো লাগতেছে। অনেকদিন পর। হ্যাঁ সেটাই, অনেকদিন পর। ভালো। আহ যাই হোক, দেখা হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। ভালো থাকিস, আমাদের জন্য দোয়া করিস, আঙ্কেল আন্টিকে সালাম দিস। আর হ্যাঁ, বাচ্চাগুলা কই? এই যে একটা, দাঁড়া দাঁড়া আমি ধরি। হ্যাঁ, ওদের একটু দেখা, ওদেরকে না দেখে তো। এটা হচ্ছে সিম্বা। সিম্বা হাই। হচ্ছে মানে বেশি ফ্রেন্ডলি। ওর মনে কর যে হচ্ছে মান সম্মান বলতে কিছু নাই। আর মেলো যেটা,
মেয়েটা যেটা, ওর খুব গ্র্যাভিটি, ও সবসময় নিজের মতো থাকতে পছন্দ করে। আর স্বাভাবিক এ মেয়ে হচ্ছে তো। আদর আদর দেওয়ার একটা লোক পাইলেই হয়েছে। আচ্ছা আচ্ছা। আদর দেওয়ার আচ্ছা একটা লোক ওদের কি, পাইলেই হয়েছে। তুই তো ওদের বাংলাদেশ থেকে নিয়ে গেছিলি? হ্যাঁ, বাংলাদেশ থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি তো এরকমই, মানে আমার যত মনে পড়ে। তো যাই হোক, আর বাংলাদেশে আসার প্ল্যান ট্যান কি, বা কবে, কখন বা কি? আমার পার্সোনালি তেমন কোনো আমি প্ল্যান এই মুহূর্তে করতে চাচ্ছি না, কারণ তোর এখানে প্রচুর ব্যস্ত, আচ্ছা, এরকম সময় বুঝতে হয়ে পারছি। উঠছে না। বুঝতে এই পারছি। আহ, তো যাই হোক, দেখা হবে ইনশাল্লাহ কোনো, খুব শীঘ্রই অবশ্যই। ইনশাল্লাহ। দোয়া করিস, ভালো থাকিস। আল্লাহ হাফেজ। ভালো থাক, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তোকেও ধন্যবাদ। টাটা। আহ, তো যাই হোক, আজকের মতো আর কি মোটামুটি লাইফ শেষ। তো আমরা আবার গল্প শুনবো, আবার নেক্সট মান্থে নতুন কোনো গল্প বা নতুন কোনো আড্ডা হবে। তো যারা ছিলেন লাইভে, ভালো কেমন ছিল একটু কমেন্টস করবেন, বা কি আরো কিভাবে ইমপ্রুভ করা যায় জানাইতে পারেন। তো দেখা হবে। আর কেউ যদি আড্ডা দিতে চান, ওয়েলকাম, মানে বুঝতেছেনি সব ইনফর্মাল আড্ডা, সবাই ওয়েলকাম, কোনো প্যারা নাই, চিল। ভাই ব্রাদার আড্ডা হবে, স্টোরি শুনবো, আমরা যারা ঘুরি মানে ভ্রমণ স্টোরি অবশ্যই শুনবো। তো সবাইকে আবারও শুভরাত্রি, দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ রেজা, তুমি মজা পাইছো, ধন্যবাদ। তুমি তোমার কাছে গল্প শুনবো হচ্ছে জার্মানির গল্প শুনবো, তোমার সাথে বাংলাদেশের গল্প আর শুনবো না। তো যারা অনেকেই কমেন্টস করছে, কমেন্টস গুলো করার জন্য ধন্যবাদ। আর এই তো, দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।